আছে নিকনেম, ওই যে আলফাজরা জানে জাকারিয়া। আমরা মূলত 36 বেস এই জায়গাতে আমরা বের হয়েছি 14 শেষ দিকে আর কি, 15 শুরুর দিকে ধরো। এরপরে জব করছিলাম স্পিনিং মিলে, জাভা স্পিনিং মিল। ওই জায়গায় ছিলাম প্রায় 1 বছরের মতো। কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে ছিলাম, সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে। এরপরে ছিলাম 1 বছরের মতো নিটারে, সাভারে যে নিটার আছে ওই জায়গায় ছিলাম 1 বছর। 2016 সালে আমি বুটেক্সে জয়েন করছি। আর এই বছরে আমি আর প্রমোশন হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। এই তো আর কি। এমএসসি, বিএসসি, এমএসসি দুটি বুটেক্স থেকে আর কি। আমি মূলত তোমাদের ওয়াই 1 এর পার্ট 1 পড়াবো। হ্যাঁ, আমি শুরু করি ফর্মালি ক্লাস নেওয়া যেটা। দেখা যায় দুইজন রেসপন্স করলে ভালো হয়। হ্যাঁ, কে রেসপন্স করবে? দুইজন বলো না, এসএম কে? জি স্যার। আচ্ছা, সৈকত করো, আর দুইজন করো, রেসপন্স করো নি, তাহলে ভালো লাগবে। সবাই করতে পারো। আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, তোমাদের সাথে একটা ক্লাস অলরেডি আমার মিসিং হয়ে গেছে, বন্ধ ছিল, সরকারি বন্ধ, এই জন্য নিতে পারি নাই। আচ্ছা, আমাদের ওয়াই 1 যে সাবজেক্টটা, ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 যেটা, এটাতে হলো আমরা যেটা তোমাদেরকে পড়াবো, এটা একটু জাস্ট অল্প সময় ব্রিফ দেওয়া। আমরা জানি যে এক তো ফাইবার দুই ধরনের হয় অরিজিন ওয়াইজ, একটা ন্যাচারাল ফাইবার, একটা ম্যান মেড ফাইবার। ম্যান মেড ফাইবার নিয়ে অত কথা নাই এখন। ন্যাচারাল ফাইবার যেটা, ন্যাচারাল ফাইবার, ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করে বেসিস করে প্রায় 4 ধরনের হয়। একটা বলি আমরা শর্ট স্টেবল ফাইবার, একটা বলি মিডিয়াম স্টেবল ফাইবার, একটা বলি লং স্টেবল ফাইবার, একটা বলি এক্সট্রা লং স্টেবল ফাইবার। তা আমাদের এই সেমিস্টারে ওয়ানে আমরা তোমাদের যেটা পড়াবো মূলত এটা হলো যে এই শর্ট স্টেবল ফাইবার পড়াবো। শর্ট স্টেবল ফাইবার যেটা আছে, শর্ট স্টেবল ফাইবার প্রসেসিং করে কিভাবে আমরা ইয়ার্ন প্রোডাকশন করতে পারি, এটা নিয়ে আলোচনা হবে। আর একটু ভালো করে বলি যে তোমাদের সাথে যারা ফেব্রিকের, মূলত তোমাদের সাথে আমাদের ডিলটা অনেক বেশি। কারণ আসলে ইয়ার্ন আমরা যে সেল করি সবগুলা কোনো না কোনো ফেব্রিক মিলে যায়, হয়তো নিটিং মিলে না, ওয়েভিং মিলে না, ডেনিম মিলে। হ্যাঁ, এই জন্য দেখা যায় তোমাদের সাথে আমাদের কমিউনিকেশনটা অনেক বেশি। ইউনিভার্সিটিতে যদি আমরা ইউনিভার্সিটি একটা ফ্যাকাল্টি, আবার হলো যে চাকরি জীবনে দেখা যায় যে প্রায় বিভিন্ন ফ্যাক্টরি যাওয়া হইতেছে আমাদেরকে, বিভিন্ন কমপ্লেন বলো বা বিভিন্ন কারণে বলো, বিভিন্ন উইভিং মিলে যাওয়া হইতেছে, নিটিং মিলে যাওয়া হইতেছে, বা ডেনিম যাওয়া হইতেছে। এই জন্য এই সাবজেক্টটা তোমাদের অনেক বেশি আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। কারণ এইটা একটু ভালোভাবে তোমাদের বোঝা দরকার। আসলে ইয়ার্নের কোয়ালিটি খারাপ হলে কখন ফেব্রিকের কোয়ালিটি ভালো হয় না। এই জন্য ইয়ানের যে বিষয়গুলো তোমাদের একটু জানা দরকার, এগুলা একটু ভালো করে নিজের একটু শিখবা, এটা আশা করতেছি। তারপরে যেটা বলতেছিলাম যে শর্ট স্টেপল ফাইবার, শর্ট স্টেপল ফাইবার কোনগুলো কেউ বলতে পারবে কিনা? একটা ফাইবারের নাম ন্যাচারালের মধ্যে যে শর্ট স্টেপল ফাইবার, এটা এনিওয়ান বলো দেখি। স্যার কটন। আচ্ছা, কটন। কটন শর্ট স্টেপল ফাইবার। উল ফাইবার। উল ফাইবার, হ্যাঁ হইতে পারে, উলও হইতে পারে, মিডিয়াম কাছাকাছি। আচ্ছা, কটনের লেন্থ কত, উলের লেন্থ কত, কেউ বলতে পারবা? কটন ফাইবার লেন্থের রেঞ্জ বলতে পারো কিনা, যে স্যার এত থেকে এত হয় আনুমানিক? দুইজন বলো দেখি। এটা জানা দরকার, কটনের এত বেশি ব্যবহার আমাদের, একটু জানা দরকার যে আসলে কটন ফাইবারের লেন্থ কত হয়। কেউ বলতে পারবে কিনা? 3-4 সেন্টিমিটারের মতো। কত কত? 3 থেকে 4 সেন্টিমিটার কি হতে পারে? সেন্টিমিটার না? আচ্ছা, 3 থেকে 4 সেন্টিমিটার না, 1 সেন্টিমিটার কত মিলিমিটার বলতে পারবো নি? আচ্ছা, সমস্যা নাই, কাছাকাছি হয়েছে তোমার, রেঞ্জ আছে, এরকমই মোটামুটি হয়। তা আসলে আমরা শর্ট স্টেবল ফাইবার যেটা বললো, এটা নিয়ে খুব আলোচনা করবো। শর্ট স্টেবলের মধ্যে শুধুমাত্র কটন বেস, কটনের উপর বেস করে কথা হবে বেশি আমাদের ক্লাসের মধ্যে। তাহলে শর্ট স্টেবল ফাইবারের মধ্যে অন্য ফাইবার গুলো না, বেশিরভাগ আলোচনা হবে কটন ফাইবার নিয়ে। আর লং স্টেবল ফাইবার বা অন্য যেগুলো আছে মিডিয়াম স্টেবল, এগুলো তোমার ওয়াইএম প্রতি আলোচনা করা হবে। তাহলে আমাদের এই ওয়াইএম 1 যে কোর্সটা আছে, এটা তো মূলত হলো আমরা যেটা পড়বো শর্ট স্টেবল ফাইবার কিভাবে আমরা প্রসেসিং করে ইয়ার্ন প্রোডাকশন করতে পারি, আর ইন ডিটেলস একটু আমি সামারি করলাম এই জায়গায়। হ্যাঁ, পরে যেটা দেখো, ইয়ার্ন প্রোডাকশন করা যে মেজর স্পিনিং সিস্টেমগুলো আছে, মেজর স্পিনিং সিস্টেম যেগুলো একটা খুব, আরো অনেক স্পিনিং সিস্টেম আছে যেগুলো মেজর, এর মধ্যে একটা রিং স্পিনিং সিস্টেম বলি আমরা, একটা বলি রোটর স্পিনিং সিস্টেম,
আর একটা বলি এয়ার জেট স্প্রিং সিস্টেম। এখন আবার মার্কেটে একটা আমাদের দেশে অনেক ফ্যাক্টরিতে এখন আছে এয়ার ভর্টেক্স স্প্রিং সিস্টেম। এই চারটা হলো স্পিনিং সিস্টেমের মধ্যে মেজর স্পিনিং সিস্টেম। একটা হলো রিং, রোটর, এয়ার জেট এন্ড এয়ার ভর্টেক্স। এর মধ্যে আমাদের এই সেমিস্টারে শুধুমাত্র আমরা রিং স্পিনিং নিয়ে আলোচনা করব। তাহলে ক্লিয়ার কথা, আমরা আমাদের এই সেমিস্টারে শুধুমাত্র তোমার রিং স্পিনিং এর কথা বলবো। রোটর, এয়ার জেট, এয়ার ভর্টেক্স এগুলো কিন্তু পড়ানো হবে, ওয়াইএম2 তে পড়ানো হবে। এই রিং স্পিনিং নিয়ে ডিটেলস পড়ানো হবে। হ্যাঁ, একটা স্পিনিং সিস্টেম, রিং স্পিনিং আসলে এই যে 4 ধরনের স্পিনিং সিস্টেম দেখলাম, এর মধ্যে বেসিক ডিফারেন্স হলো যেটা ইয়ার্ন প্রোডাকশন করার জন্য বেসিক যে বিষয়টা স্পিনিং মানে টুইস্টিং, ফাইবারে টুইস্ট ইনসার্শন করে আমরা ইয়ার্ন প্রোডাকশন করি। টুইস্টিং মেকানিজমের মধ্যে ডিফারেন্স আছে। যারা ভুল ক্লাসরুমে অ্যাড হইছো, আমি অলরেডি এই 4টা ভিডিও দিয়ে দিয়েছি তোমাদেরকে, রিং স্পিনিং, রোটর স্পিনিং, এয়ার জেট স্পিনিং এন্ড এয়ার ভর্টেক্স। দেখবা যে এই 4টা স্পিনিং সিস্টেমের মধ্যে টুইস্ট ইনসার্শন প্রিন্সিপাল মানে টুইস্টিং মেকানিজমটা ডিফারেন্স আছে। আর এই টুইস্টিং মেকানিজমের ডিফারেন্সের কারণে ইয়ানের তোমাদের যেটা পড়ছে তোমার মানে মরফোলজিক্যাল ডায়াগ্রাম বললো, ফাইবারের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট, একই রকম না, যার কারণে কোয়ালিটির মধ্যে ভেরিয়েশন আছে। হ্যাঁ, এগুলো একটু এক্সপার্ট লাগবে, পরের দিকে আমরা যখন ক্লাস শেষ দিকে একটু ভালো বুঝবো। এখন তো ইন্ট্রোডাকশন, এই জন্য জাস্ট অল্প কিছু বললাম, বেশি বললাম না। তাহলে এই 4টার মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো টুইস্ট ইনসার্শন প্রিন্সিপাল, টুইস্টটা কিভাবে দেওয়া হয়, মেকানিজমটা কি, এটার মধ্যে ডিফারেন্স। এটা ডিফারেন্স হওয়ার কারণে ইয়ানের কনস্ট্রাকশন যেটা মরফোলজিক্যাল ডায়াগ্রাম, যেটা ইয়ানের মরফোলজিক্যাল ডায়াগ্রাম, এটা চেঞ্জ হয়ে যায়, একই রকম না। ফাইবারের ওরিয়েন্টেশন ইয়ানের মধ্যে বিভিন্ন রকম, তারপর ইয়ানের কোয়ালিটিটাও ভেরি করে। আবার যেমন রিং, রোটর এগুলো একটা জিনিসের বেস করে প্রোডাকশন করা হয়েছে নতুন করে ফিচার আনার জন্য বা কিছু একটা ইন্ডিউস ব্যবহার করার জন্য। এর মধ্যে রিং রে আমরা বলি ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম, রিং রে বলা হয় ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম। আচ্ছা, তোমাদের এই রিং স্পিনিং কে ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম বলার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আমি 2টা কারণের কথা বলি আপাতত, বাকি যখন মাসুমটা তোমাদের রিং স্পিনিং পড়াবে তখন ডিটেইলস পড়াবে। এর মধ্যে রিং স্পিনিং ইউনিভার্সাল বলার 2টা কারণ। একটা হলো রিং স্পিনিং সিস্টেমের মধ্যে ন্যাচারাল প্লাস মেন ফাইবার দুইটি আমরা প্রসেসিং করতে পারি, ভ্যারাইটিস অফ ফাইবার ইউজ হিয়ার। এন্ড অ্যানাদার ফিচার ইজ রিং স্পিনিং এ আমরা ওয়াইডার রেঞ্জ, মানে তোমাদের এফওয়াইটি তোমাদের এই সেমিস্টার আছে আমি জানি, একটা অধ্যায় আছে তোমাদের কাউন্ট, ইয়ান কাউন্ট, ইয়ানের লিনিয়ার ডেনসিটি, ইয়ানটা কোর্জার না ফাইনার, এটা এক্সপ্রেশন করে একটা একক। তো এই অধ্যায়টা তোমরা পড়বা। রিং স্পিনিং সিস্টেমে কোর্জার ইয়ান বানানো যায় আর ফাইনার ইয়ানও বানানো যায়, ম্যাক্সিমাম ফাইনারও বানানো যাবে আর ম্যাক্সিমাম কোর্জারও বানানো যাবে। কিন্তু অন্যান্য স্পিনিং সিস্টেমে এরকম ওয়াইডার রেঞ্জ না, যেমন রোটর স্পিনিং লোয়ার কাউন্ট মানে কোর্জার ইয়ান বানানোর জন্য ভালো, এয়ার জেট, এয়ার ভর্টেক্স এর মিডিয়াম ক্যাটাগরি ইয়ান প্রোডাকশন করতে পারে ভালো। আবার রোটর স্পিনিং এর শর্ট ফাইবারের জন্য ভালো। রিং স্পিনিংটা হলো ইউনিভার্সাল স্পিনিং, এটা দ্বারা সব ধরনের ফাইবার প্রসেসিং করা যায়, ন্যাচারাল হোক ম্যানমেড হোক। আর একটা হলো ওয়াইডার রেঞ্জের ফাইনাল কাউন্ট থেকে কোর্জার কাউন্ট থেকে ফাইনাল কাউন্ট, এই ধরনের আমরা প্রসেসিং করি। আচ্ছা, আমাদের এই সেমিস্টারে তাহলে আমরা শুধুমাত্র রিং স্পিনিং নিয়ে আলোচনা করব। রিং স্পিনিং এর মধ্যে আবার অনেক ধরনের ভেরিয়েশন আছে। বেসিক যে 2টা ফান্ডামেন্টাল প্রসেস, আমি একটা ফান্ডামেন্টাল প্রসেস বলি, আমি মনে হয় মাসুম স্যার কিছু তোমাদেরকে বলছে, তারপর আমি আবার আমার মতো বলতেছি, যেটা আমার পার্টের অংশ, কোশ্চেন আসবে এগুলো থেকে। আমরা রিং এর 2টা বেসিক প্রসেস, একটা হলো কার্ডেড ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস, একটা বলি আমরা কমড ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমাদের এই সেমিস্টারে শুধুমাত্র এই কার্ডেড এন্ড কমড ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আবার একটু সামারি করি আমি। ওয়াইএম1 সাবজেক্টে তোমাদেরকে মূলত পড়ানো হবে শর্ট স্টাপল ফাইবার প্রসেসিং করে কিভাবে আমরা ইয়ান প্রোডাকশন করব এটার উপরে। এরপরে মেজর স্পিনিং সিস্টেম যেগুলো আছে, এর মধ্যে 4টা নাম লিখছি, আরো আছে রিং, রোটর, এয়ার জেট, এয়ার ভর্টেক্স এর মধ্যে শুধুমাত্র রিং স্পিনিং তোমাদেরকে পড়ানো হবে। আর এই রিং স্পিনিং এর মধ্যে একদম মানে ফান্ডামেন্টাল বেসিক 2টা প্রসেস আছে, যেটা মূল 2টা প্রসেস, একটা বলি আমরা কার্ডেড ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস আর একটা বলি কমড ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস। এই 2টা তোমাদেরকে পড়ানো হবে। কি বলবা ID48 দেখি একটু বলো, সামারি করো, কি পড়াবো আমি তোমাদেরকে? 48 আসো নাকি আমাদের সাথে? জি স্যার, আছি স্যার। আলফাস না? জি স্যার। বলো দেখি আলফাস। আমরা স্যার 4 ধরনের স্টেপল ফাইবার আছে, তো শর্ট সেখানে আমরা শর্ট স্টেপল ফাইবারটা পড়বো, আর ওইখানে কটন নিয়ে মূলত আলোচনা করা হবে। আর স্পিনিং সিস্টেম 4 ধরনের আছে, তার মধ্যে একটা হচ্ছে রিং স্পিনিং সিস্টেম,
সে রিং স্পিনিং সিস্টেম, সেটাকে আবার ইউনিভার্সাল বলা হয় কারণ এটাতে ন্যাচারাল ম্যান-মেড উভয় প্রকার ফাইবার প্রসেস করা যায়। আমরা যদি ম্যাক্সিমাম মোটা সুতো বানাতে চাই, ম্যাক্সিমাম চিকন সুতো বানানো যায়, সেজন্য এটাকে ইউনিভার্সাল বলা হয়। আর এটা নিয়ে আমরা রিং স্পিনিং নিয়ে, স্পিনিং সিস্টেমটা নিয়ে আমরা পড়বো। আর এখানে আমাদের এই কোর্সটাতে কার্ডেড এন্ড কমড ইয়ার্ন এই দুইটা ইয়ার্নের ম্যানুফ্যাকচারিং, এই দুইটা শুধু শেখানো হবে। আচ্ছা, নতুন শেয়ারটা কেমন দেখা যায়নি? ভালো দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমরা তো আলোচনা শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু কথা একটু বলে রাখি, যারা একটু ভালো ছাত্র আছে আর কি, সবাই তো ভালো ছাত্র, একটু বেশি অ্যাটেন্টিভ। হ্যাঁ, আমার শীটের মধ্যে আমি কিছু কথা লিখি না, কিন্তু ক্লাসে বলি। আমি কিছু জিনিস মিসিং রাখি, ইচ্ছা করি মিসিং করছি যখন শীট বানাইছি। যারা পরীক্ষার আগের দিন শুধু পড়ে শীট দিকে পড়ে আর কি, যারা ক্লাসে আসছো আর কি, ক্লাসে অ্যাটেন্টিভ, খাতায় লিখতেছো, তোমাদের কাজ হলো এই কথাগুলো আমার পরীক্ষার খাতায় লিখতে হবে। তাই আমি একটু বুঝি যে যারা আমার ক্লাস করছে তাদের লেখার ধরনটা একটু আলাদা হয়, কিন্তু আমার শীটগুলোতে একটু লিমিটেড কথাবার্তা থাকে। হ্যাঁ, বা অনেক কিছু মিসিং, ইচ্ছা করে আমি মিসিং রাখি। এই জন্য যারা ক্লাস অ্যাটেন্টিভ হইতেছো এরা একটু মনে রেখে বিষয়গুলো। আচ্ছা, আজকে আমরা যেটা এখন দেখাবো যে কম নিয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস। জাস্ট একটু ধারণা দেওয়া তোমাদেরকে কম নিয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখা যায় কিনা ভালোভাবে, একটু বড় করবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের কোনো প্রবলেম হইলে বলবা যে স্যার সাউন্ড শোনা যাইতেছে না, দেখার স্ক্রিন শেয়ারের ব্যাপারে একটু ঝামেলা হলে বলবা, তাহলে এটা আমার জন্য ভালো হবে আর কি। আমি তো বুঝতেছি না যে তোমরা কি দেখতেছো। আচ্ছা, দেখো, আমাদের বাংলাদেশে আমরা কটন খুব বেশি প্রোডাকশন করতে পারি না। এখন বাংলাদেশি কটন তোমাদের একটু পড়ানো হয়েছিল মেবি, আমার মনে যেটুকু জানি। কারো কোনো ধারণা আছে বাংলাদেশি কটন সম্বন্ধে, যে আমাদের মানে আসলে কিসের কারণে বাংলাদেশি কটনটা আমরা ভালো প্রোডাকশন করতে পারি না? বাংলাদেশি কটন সম্বন্ধে কেউ বলতে পারবা কিছু, অল্প কিছু? এনিওয়ান? কেউই বলবো না? আমি বলে দেবো কেন বলতে। আইডি 11 কেরা? স্যার আমি স্যার। বলো দেখি। জি আমি স্যার। স্যার কেরা? আমি নাম কি মিয়া? বলো। স্যার আশরাফ। আশরাফ, বলো। স্যার বাংলাদেশে কটন স্যার এই যে তুলা থেকে যেটা পাওয়া যায় স্যার সেটাই। সেটাই বেটা, একটু স্পেসিফিক কথা বলতে হবে না, যে এদের লেন্থ কিরকম হয়, ফাইনেস কিরকম হয়। তুমি ন্যাচারাল ফাইবারের মধ্যে কটন ফাইবার পড়ছো, মানে ফিজিক্যাল কিছু প্রপার্টিজ পড়ছো না? ফিজিক্যাল জি স্যার। প্রপার্টিজ বলো দেখি। না স্যার। পারবা? আকাশ পারবানি? আইডি 21 আকাশ বুঝছি, আকাশ চৌধুরী আছে। হ্যাঁ, আকাশে আছে মনে হয়। স্যার নেটওয়ার্কের সমস্যা তো এটা। হ্যাঁ, বুঝছি। স্যার বাংলাদেশের কটন, আমি গুগল ক্লাসরুমের নাম সরকার, এটা তোমাদের ডিপার্টমেন্টে? এই লোকনাথ সরকার আসছে নাকি কেউ? ঠিক আছে, আকাশ তুমি মিউট করে দাও, আওয়াজ খারাপ, আওয়াজ আসছে, মিউট করে দাও। ইপ্তি, বলো দেখি বাংলাদেশি কটন সম্বন্ধে কিছু। এই ইপ্তি বলো, আসো নাকি না ঘুমাইতেছো মিয়া? অনেকে ঘুমায় আমি জানি ক্লাসে। আছে স্যার, আছে। আসো ইপ্তি, আসো। জি স্যার। কই তোমাদের দেখতেছি না তো। আচ্ছা, ঠিক আছে, ইপ্তি আছে। ইপ্তি বলো বাংলাদেশি কটন ফিডব্যাক কি আসলে? স্যার 1 মানে পড়েছিলাম স্যার, ঠিক মনে নাই স্যার। হ্যাঁ, এমনি জীবন পার করবো নাকি? যা পড়ছো সব ভুলিয়ে যাবে নাকি? যাই হোক, বাংলাদেশি কটনের আমাদের কিছু ফাইন্যান্সে কিছু প্রবলেম আছে। আমরা ডিজিটাল ফাইন্যান্স পাই না, আর কিছু বিষয় আছে। ল্যান্ড তো মোটামুটি এখন ভালোই পাওয়া যাচ্ছে। তারপরে আমাদের আসলে ল্যান্ড ক্রাইসিস সব মিলে কটন প্রোডাকশন হয় না। যার কারণে আমরা অনেক বেশি পরিমাণ কটন ইম্পোর্ট করি। প্রতি বছর প্রায় 7 মিলিয়ন বেল আমাদের ইম্পোর্ট করা লাগে। 7 মিলিয়নের মতো বেল। আচ্ছা, বেল হইলো তোমরা যেটা পড়ছিলা জিনিং করে, যে জিনিং করার পরে এই যে ট্রাশ সেপারেশন হওয়ার পরে লিম্ড, যেটা ভালো কটন, হ্যাঁ, ভালো কটনটা আমরা একটা প্যাকেজ ফরমেশন করি। জাস্ট এই দেখা যাইতেছে জায়গায় আমি দেখাইতেছি তোমাদেরকে। এরকম একটা ডাইমেনশনাল একটা থাকে। এই ডাইমেনশনটা আমরা এটা বেল বলি, কিছু না, জাস্ট ফাইবারের একটা প্যাকেজ। জিনিং এর পরে যে ফাইবারটা পাওয়া যায়, ওই ফাইবারটার প্যাকেজিং করে আমাদের কাছে সেল করে। নর্মালি একটা বেলের ওজন তোমার
150 থেকে 220-30 কেজি মতো হতে পারে ন্যাচারালের জন্য, এটা বলতেছি। হ্যাঁ, ন্যাচারাল ফাইবার যেগুলা এর জন্য 150 থেকে 220 কেজি হয়। ইন্ডিয়ান কটন গুলো 150-180 কেজি বেল হয়, অন্য জায়গায় একটু বেশি হয়। আর ম্যান মেড ক্ষেত্রে আরো বেশি হয়, 500 কেজির মতো হতে পারে। তাহলে আমরাই কটন বেলগুলো ইম্পোর্ট করি। তোমরা কি এটা পড়ছো মনে হয় যে মেজর ইম্পোর্ট মানে ইম্পোর্টার কান্ট্রি, আমরা যে জায়গা থেকে ইম্পোর্ট করি, যে বাংলাদেশ মূলত কোন কোন দেশ থেকে কটন ফাইবার ইম্পোর্ট করে, এটা জানা তোমাদের দরকার। কেন জানো, বাংলাদেশে বিভিন্ন দেশের কটন যেটা, এটা আসলে অরিজিন ওয়াইজ কটন কোয়ালিটি ভেরি করে। হ্যাঁ, কিছু প্রবলেম আছে বিভিন্ন দেশের কটনের মধ্যে। হ্যাঁ, এই জন্য তোমাদের এটা জানতে হবে, যখন ইয়ান তোমরা কিনবা মার্কেট থেকে, আসলে ওই ফ্যাক্টরিটা কোন ধরনের ফাইবার ব্যবহার করে, কোন কোন দেশের ফাইবার ব্যবহার করে, তখন তোমরা এমনি বুঝতে পারবা যে এই দেশের ফাইবারের কোয়ালিটির মধ্যে কমনলি এই প্রবলেমগুলো ইয়ানের মধ্যে থাকবে, যেটা আসলে অনেক সময় মিনিমাইজেশন করা যায় না। এই জন্য তোমরা যারা যদিও উইভিংগুলো চাকরি করবা, যদিও নিটিংগুলো চাকরি করবা, অথবা অন্য ভালো জায়গায় চাকরি করবা, ফ্যাক্টরি জীবনে এটা জানতে হবে যে আসলে তুমি যেই ফ্যাক্টরি থেকে ইয়ার্ন সোর্সিং করতেছো, ইম্পোর্ট করতেছো, কিনতেছো, এই ফ্যাক্টরির র মেটেরিয়ালস কোন কোন দেশ থেকে আসে। তো তোমার ধারণা থাকা উচিত এখনই ছাত্র জীবনে যে বাংলাদেশ কোন কোন দেশ থেকে কটন ফাইবার ইম্পোর্ট করে। যে একটা দেশের নাম বলতে পারবে কেউ? ব্রাজিল স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্রাজিল স্যার। ব্রাজিল, আচ্ছা। স্যার উজবেকিস্তান স্যার। হ্যাঁ, হ্যাঁ। উজবেকিস্তান, কাজাকিস্তান এইসব জায়গা থেকে করে। চায়না, টার্কি এগুলো। আর কোন দেশ? ভিয়েতনাম। কোন দেশ? 39 লিমন? ভিয়েতনাম। ভিয়েতনাম না, মনে হয় ইথিওপিয়া। এগুলো একটু ইন্ডিয়া পাকিস্তান থেকেও তো করে স্যার। আচ্ছা, তোমরা যদি একটু গুগলে সার্চ দাও, হ্যাঁ, বাংলাদেশ কোন কোন দেশ থেকে ফাইবার ইম্পোর্ট করে, জাস্ট সার্চ দিলে দেখবা যে একদম সবগুলো দেশের নাম আসে সুন্দর করে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে বিশেষ করে শঙ্কর 6 বলি আমরা। এই শঙ্কর 6 এর অনেক ইয়ান মার্কেটে আছে। হ্যাঁ, শঙ্কর 6টা কি আসলে, এটা সম্বন্ধে শঙ্কর 6 কমার্শিয়াল নেম, ফাইবারের কমার্শিয়াল নেম, এটা কটন ফাইবারই। তো এটা আসলে ভালো দিকগুলো কি, খারাপ দিকগুলো কি, এটা একটু জানা দরকার। তারপর এই যে তোমরা বলো যে উজবেকিস্তান, তাজিকিস্তান, এটা আমরা কমনলি বলি CIS, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলি, CIS। মনে থাকবে তো? রাশিয়ান এই কাছাকাছি যে দেশগুলো, এগুলো আমরা CIS বলি। এই জায়গাতে প্রচুর আসে। এখন বাংলাদেশে আর একটু ওয়েস্ট আফ্রিকান কিছু দেশ আছে, চাদ, বেনিন, মালি, আইভরি কোস্ট, বুর্কিনা ফাসো, হ্যাঁ, এইসব দেশ থেকেও দেখা গেছে অনেক ফেভার এখন আসতেছে। তারপর ইউএস এর, তোমরা জানো ইউএস এর পিমা, শুনছো না? পিমা গিজা নাম শুনছো না? এই মিয়া, যারা নিটিং মিলে চাকরি করবা তারা পিমা গিজা সম্বন্ধে একটু ভালো আইডিয়া নিও। হ্যাঁ, পিমা গিজা এগুলো কমার্শিয়াল নেম। হ্যাঁ, পিমা গিজা ইউএস এর এগুলো কমার্শিয়াল নেম। যাই হোক, এগুলো লেন্থ ওয়াইজ ভেরি করে। এই বেলগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। আচ্ছা, এখন একটু মনোযোগ দিলে ভালো হয়, কথাগুলো একটু ক্লিয়ারলি শুনবা সবাই। যখন আমরা এলসি লিস্টে দেখা যাচ্ছে, আমরা যে কোনো দেশ থেকে ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম শঙ্কর 6, একটা কনসাইনমেন্টে প্রায় দেখা যায় 2000-3000 আরো বেশি বিল আসতে পারে, বা 10,000 বিল আসতেছে। তোমার হলে জি আর বেলগুলো স্যার কিভাবে প্রসেসিং করে স্যার? বেল বানায় কিভাবে, নাকি ফরমেশন করে, না কেউ ইম্পোর্ট করে, কোনটা? কিভাবে ফরমেশন করে স্যার এটা? আচ্ছা, বেল মেকার আছে, মেশিন আছে, কিছুই না। যখন তোমার ওই যে লিন্ট হয়ে যায় না, আলাদা হয়ে যায় না সিট থেকে জিং এর পরে, জি, তখন দেখবা যে ওই যে একটা মেশিন আছে, জাস্ট সাকশন করে নিয়ে ওই বেলের যে শেপটা, জি, এই শেপে এক জায়গায় কম্প্রেসড করে বেলটারে এই যে ওয়্যারিং দিয়ে বাইন্ড করে দেওয়া হয়। মেশিন আছে, তুমি দেখলে ইউটিউবে ভিডিও দেখলে দেখতে পারবে, এগুলো আছে। ঠিক আছে। এটা সিম্পল, ওর কঠিন কিছু না। এই গলা শুয়ে পানি খাইছি। আচ্ছা, তো দেখো, এই যে একটু মনোযোগ দিতে হবে সবার। বেলগুলো যখন আমাদের আসে, আমাদের কোয়ালিটি যে ডিপার্টমেন্ট স্পিনিং এর, এই জায়গায় কিছু আমাদের ল্যাব বয়, ল্যাব গার্ল এবং ল্যাব স্টুডেন্ট আছে। তো আমরা জানি যে আজকে আমাদের ফ্যাক্টরিতে প্রায় 1000 বিল আসবে, বা আমাদের ফ্যাক্টরিতে আজকে ধরো 2000 বিল আসবে, জাস্ট এক্সাম্পল বলবো। এত বিল আসে না, 1000 বিল এরকমই আসে পার ডে। তো প্রত্যেকটা কার্গোতে, নর্মালি কার্গো যে কভার কার্গো গুলো আছে, এটাতে 50টা বিল থাকে। সকালে আমরা ইনফরমেশন নেই যে আজকে কয়টা কার্গো আসছে আমাদের ফ্যাক্টরি। এটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে বললাম তোমাদের, যে ধরো যে কটা আসে ওই লোক সেট আপ করে দিই। আমাদের ল্যাব বয় অথবা ল্যাব গার্ল, এরা কি কাজটা করে এটা বলতেছি। আমাদের ল্যাব বয় অথবা ল্যাব গার্ল যখন এই বেলগুলা কার্গো থেকে আনলোডিং হয়, স্টোরে জমা করার আগেই, যখন এটা ওপেন স্পেসে
আনলোডিং হয় নরমালি। ওপেন স্পেস যখন আনলোডিং হবে তখন আমাদের লোকজন যাবে, মানে যাই ধর এই যে প্রথম যে বিলটা, এই বেলের গায়ে একটা কোড লিখে দেবে, ধরো 1 লিখে দিল, বেলের গায়ে মার্কার দ্বারা 1 লিখে দিবে। 1 লেখার পরে তোমাদের এফওয়াইটি তো তোমরা একটা অধ্যায় করবা স্যাম্পলিং। দুই ধরনের স্যাম্পলিং আছে, একটা র্যান্ডম স্যাম্পলিং, একটা বায়াস স্যাম্পলিং। হ্যাঁ, আর অনেকগুলো টেকনিকও আছে, জুনিং টেকনিক বলি আমরা। তো নরমালি বিভিন্ন পোর্শন থেকে স্যাম্পল কালেকশন করা হয় এই বিলটার, বিভিন্ন পোর্শন থেকে, ধরো এই পোর্শন বা রাইট লেফট বিভিন্ন পোর্শন থেকে স্যাম্পল কালেকশন করা হবে। নরমালি 30-40 গ্রাম, এরকম 20-30 গ্রাম এগুলো হয়ে যায় আমাদের। এই পরিমাণ ফাইবার একটা পলি ব্যাগে নরমালি আমরা রাখি। এখন পলি ব্যাগের মধ্যে ছোট্ট একটা কাগজের মধ্যে এই বেলের গায়ে যদি আমি 1 লেখা থাকি, ওই কাগজের গায়ে 1 লেখা পলির ব্যাগে ওই স্যাম্পল সাথে রেখে দেওয়া হয়। এর মানে কি, এই পলি ব্যাগের মধ্যে যে স্যাম্পলটা আছে এটা 1 নম্বর বেল থেকে আমরা কালেকশন করছি। এইভাবে যদি 1000 বেল আসে, 1000 বেল থেকে স্যাম্পলটা কালেকশন করা। সবাই ক্লিয়ার কিনা স্যাম্পল কালেকশন কিভাবে করা হয়? জি স্যার। 60 আইডি বলো দেখি। সাইফুল তো অনেক দূরে আছে না? আশরাফ বলো, আশরাফ দূরে আছে না? লিমন কে বলবা? ফরহাদ কেডা? ফরহাদ বলো দেখি। 69 আসুনি? ফরহাদ? জি স্যার। ফরহাদ বলো দেখি স্যাম্পল কিভাবে কালেকশন করি? এই যে বললাম বেল থেকে আমরা স্যাম্পল কিভাবে কালেকশন করি এটা একটু বলো। পারবা না? হাসিব পারবা? হাবিবুর রহমান হাসিব? ওই জি না স্যার, পারবো না পারতেছ না কেন? শোনা কেন বেটাই? না শুনে স্যার। শুনতেছি স্যার। এত সহজ কথা, এটা তো ওয়ানের ছেলেরা বললেও পারবে। আইডি 14 14 আইডি কি নাম? একজন বলো দেখি। আর এই হ্যাঁ বলো দেখি, আমি কি বলছি তোমার, এই স্যাম্পল কিভাবে কালেকশন করে? স্যার পারবো না। তুমি মিয়া ডিম পারবা? আমি বলি আমার কথা কি শোনা যায় না নাকি? জি স্যার। যাচ্ছে স্যার। কেউ বলতে পারবা? জি স্যার। বলো দেখি। স্যার ওই একটা বেল থেকে স্যার বেলের প্রথমে মার্কিং করা হয়, একটা কোড লেখা হয়, তারপর ওই বেলের আপনার ডান বাম বা রাইট লেফট থেকে পেছন থেকে আপনার স্যাম্পল কালেক্ট করা হয়, সেই স্যাম্পলগুলা তারপর টেস্ট করার জন্য। সে তো সহজ কথা, তোমরা শুনতেছো না, তাহলে তো কঠিন। এই ক্লাস কষ্ট করে নিয়ে এত এমবি নিয়ে আমাদের এত কষ্ট করা, তোমাদের সবারই কষ্ট দিচ্ছে। না শুনলে তো আমাদের ভালো লাগতেছে না। ভালো লাগার একটা বিষয় আছে না, স্যাটিসফ্যাকশন লাগতেছে না। আবার আমি একটু বলি, হ্যাঁ, যখন বেলগুলো আনলোডিং করা হয় তখন বেলের গায়ে একটা কোড দেখা হয়। জাস্ট ধরো 1 লিখলাম বা তুমি লিখলাম, কোড লিখলাম যে 1। এবং এই 1 নম্বর যে বেলে আমি 1 লিখলাম, এই 1 বেলের বিভিন্ন পোর্শন থেকে আমি স্যাম্পল কালেকশন করবো। তোমাদের একটা অধ্যায় আছে এফওআইটি তে স্যাম্পলিং করবা তোমরা। এখন আমরা স্যাম্পল কালেকশন করার পরে স্যাম্পলগুলা ফাইবারগুলা একটা পলি ব্যাগের মতো নরমালি রাখি। আর পলি ব্যাগের মতো একটা কাগজের মধ্যে এই বেলের গায়ে যে আইডি লিখছে, ধরো 1। এক্সকিউজ মি স্যার। জি বলেন স্যার, বিভিন্ন জায়গা থেকে স্যাম্পলিং কালেক্ট করবো স্যার, এটা বুঝলাম না স্যার। এই জন্য বললাম তোমাদের একটা অধ্যায় আছে স্যাম্পলিং। হ্যাঁ, স্যাম্পলিংটা তখন বুঝবা স্যাম্পলিং করলে। মানে এক জায়গাতে ফাইবার নিলে তুমি এক জায়গার ফাইবারই নিলা কাইটা। না স্যার, বেল তো স্যার সম্পূর্ণ এই যে আপনার একসাথে কালেক্ট করে নেওয়া না, মানে এক টাইপের ইয়ার নিয়ে না, এই একটা বেল থেকে বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে ফাইবার নিয়ে একসাথে করে এক জায়গায় রাখি আমরা, তাহলে বিভিন্ন পোর্শন থেকে ফাইবার আসলো, তাই না? এক জায়গাতে ফাইবার নিলে তো এক জায়গাতেই ফাইবার আসলো, এরকম হয়ে গেল বিষয়টা। তাহলে কি বিভিন্ন রকমের ইয়ার্নের কম্বিনেশন হইতে পারে বেল? বেলের মধ্যে তো ফাইবার আছে, বেলের মধ্যে কি আছে? ফাইবার আছে। এখন ধরো আমি এই যে এই পোর্শন থেকে ফাইবার নিলাম, তাহলে এই জায়গায় শুধু ফাইবারটা পাইলাম। কারণ আমি যদি বিভিন্ন পোর্শন থেকে ফাইবার নেই, হ্যাঁ, তোমার কোশ্চেন আমি একটু বুঝছি যে ন্যাচারাল ফাইবার, যেটা ন্যাচারাল ফাইবারের মধ্যে ভেরিয়েশন আছে, ঠিক আছে? ন্যাচারাল ফাইবার এবং কটন ফাইবারের মধ্যে ভেরিয়েশন আছে। একটা সিঙ্গেল কটন যে বল আছে, তোমরা কটন বল দেখছো, এই একটা কটন বলের মধ্যে ফাইবার লেন্থের মধ্যে ভেরিয়েশন, ম্যাচুরিটি লেভেলের মধ্যে ভেরিয়েশন, ফাইনেসের মধ্যে ভেরিয়েশন হতে পারে। ন্যাচারাল ফাইবারের বড় সমস্যা হলো এটাই যে ভেরিয়েবিলিটি অনেক বেশি, কিন্তু ম্যানমেডের ক্ষেত্রে এটা নাই, ঠিক আছে? যেমন একটা বেলেরই বিভিন্ন পোর্শনে ফাইবার কোয়ালিটি কিছু হলে ভেরি করতে পারে, এক হবে না। তুমি এক মুষ্টি ফাইবার নিচ্ছ, এক মুষ্টি ফাইবারের মধ্যে ভেরিয়েশন আছে, লেন্থের মধ্যে ভেরিয়েশন। হ্যাঁ, এগুলো তোমরা পড়বা ইন ডিটেইলস এফওআইটি তে। তাহলে তো স্যার ন্যাচারাল টেক্সটাইল ফাইবারের তো স্যার অনেক প্রবলেম। হ্যাঁ, এফওআইটি তোমরা কোনো পড়বা, এফওআইটি পড়বো না? জি স্যার। ফাইবার নিয়ে টেস্টিং ওই জায়গায় এগুলো ডিটেইলস পড়বে তোমরা। হ্যাঁ, আমি জাস্ট একটু অল্প করে আলোচনা করছি। তোমাদের এই কোর্সটা আছে, বাকিদের এই কোর্সটা এখন নাই, এই সেমিস্টারই নেই।
জি স্যার। তাহলে আমরা স্যাম্পল কালেকশন করার পরে এভাবে 1000 বিল থেকে স্যাম্পল কালেকশন করব। স্যাম্পল গুলো আমরা ল্যাবে নিয়ে যাই। ল্যাবে নিয়ে যাওয়ার পরে আমাদের ল্যাবে দুটো মেশিন আছে, তোমাদের গুলো পড়াবে ফাইবার ইঞ্জিনিয়ার টেস্টিং এ। একটা মেশিনের নাম বলি আমরা SVI, বলি SVI, SVI তো লিখতেছো? SVI বলে, হ্যাঁ। এই যে একটা SVI রিপোর্ট দেখালাম তোমাদেরকে, একটা SVI রিপোর্ট এরকম প্রত্যেকটা বেলের এগেইনস্টে আমরা ফাইবারের বিভিন্ন প্যারামিটার পাই। SVI মানে হইলো হাই ভলিউম ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট, হাই ভলিউম ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট। আমরা ল্যাবে নিয়ে যাই প্রত্যেকটা স্যাম্পল, আমরা টেস্ট করি। এরপরে এই SVI একটা মেশিন আছে আমাদের, যেটা তোমরা পড়বা FYT তে। SVI মানে হলো হাই ভলিউম ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট। উস্টার এটার আসলে ব্র্যান্ড নেম, মূল নেম হলো SVI। SVI তে আমরা ফাইবারের অনেক ধরনের প্রপার্টিজ, যেগুলো ফিজিক্যাল বলো, আমরা এগুলো জানতে পারি। যেমন SCI, ময়েশ্চার রিগেইন, ফাইননেস, ম্যাচুরিটি, আপার হাফ, মিডল্যান্ড, এগুলো তোমরা শিখবা অবশ্য। ইউনিফর্মিটি ইন্ডেক্স, শর্ট ফায়ার পার্সেন্টেজ, স্ট্রেংথ, ইলংগেশন, এটা অনেক কিছু আছে। এরকম একটা রিপোর্ট পাই। আবার হলো SVI তে আমরা সামারি একটা রিপোর্টও পাই, যে আমার এই 1000 বিলের মধ্যে একটা ধরো, যেমন এটা তোমরা পরে বুঝবো, এখন না বুঝো, যে এই যে 4 মাইক বেলু 4 এই রেঞ্জের ভ্যালু আছে আমার 231টা, 3.90 আছে 257টা। মানে একই ধরনের কয়টা বিল আছে, একই কোয়ালিটির, বিভিন্ন কোয়ালিটির বিল বেশি আমরা দেখা গেছে জায়গায়, বিভিন্ন সংখ্যায়। এরকম একটা সামারি রিপোর্ট আমরা পাই। ঠিক আছে, তাহলে SVI এর মাধ্যমে আমরা ফাইবার টেস্ট করি। এমন আরেকটা মেশিন আছে AFIS, অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম, অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম, অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম। এই দুইটা মেশিন, ওই জায়গায় আমরা আরো কিছু ফাইবার প্যারামিটার পাই। তাহলে এই দুইটা মেশিনের দ্বারা আমি জানতে পারি টেস্ট করার পরে যে আমার যে বিলগুলো আসলো এদের কোয়ালিটি কিরকম। এখন ধরো তোমাদের এখন এগুলো ধারণা নাই, আমি জানি যে নিট ইয়ান অথবা উবেন ইয়ানের মধ্যে উবেন ধরো, অথবা ডেনিম ইয়ান। এখন সব ইয়ানের জন্য সব ধরনের ফাইবার একই মানে কোয়ালিটি মেনটেন করবে না। নিটের জন্য আমাদের একটু ভালো মাইকেল লাগে, ভালো ম্যাচুরিটি লাগে। হ্যাঁ, ওভেনের জন্য আমাদের কিছু ভ্যালু আছে, এই ভ্যালুগুলো কাছাকাছি লাগে। এখন আমি আমার ফ্যাক্টরিতে যে অর্ডারটা আসবে, এখন আমার নিট ইয়ানের অর্ডার আসছে, এখন নিট ইয়ানের জন্য যেই ভ্যালুগুলো আমার কোয়ালিটি রিকোয়ারমেন্ট মিট করবে, আমি ওই বিলগুলোই সিলেকশন করব, কারণ ওগুলো আমি আমার ফ্লোরে নিয়ে আসবো, প্রোডাকশন ফ্লোরে নিয়ে আসবো। ব্লো রুমের মেশিনগুলোর নাম কি স্যার? এখনো বলি না, কিন্তু ব্লো রুমে আসি নাই আমি যেদিকে আসি এদিকে থাকবো। হ্যাঁ, আপাতত হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম এখন, যেটা এই জায়গায় আছি। তাহলে আমরা বেল স্যাম্পল কালেকশন করলাম, ল্যাবে নিয়ে আসলাম, ল্যাবে নিয়ে আসার পরে SVI আর AFIS দ্বারা টেস্ট করলাম। AFIS হাই ভলিউম ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট, আর হলো AFIS হলো অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম। এই দুইটা মূলত এর দ্বারা আমরা আমাদের বেলের যে কোয়ালিটি, ফাইবার কোয়ালিটি জানতে পারলাম। এখন আমার ফ্যাক্টরিতে তোমার পক্ষ থেকে ডেনিমের জন্য প্রোডাকশন আসলো, ডেনিমের জন্য যে বেলগুলা কোয়ালিটি মিট করে আমি ওই বেলগুলোই সিলেকশন করবো। 1000 বেল না, 1000 বেলের মধ্যে ধরো আমার 100 বেল হলো ডেনিমের জন্য, ঠিক আছে। আমার নিট ইয়ার্ন প্রোডাকশন আসলো, যে আমার 1000 যে বেল আছে এই কনসাইনমেন্টে, এর মধ্যে দেখা গেছে যে না 500 বেল হইব, যেটা নিট ইয়ার্নের জন্য ঠিক আছে। তাহলে আমি এই 500 বেলের মধ্যে সিলেকশন করবো। এই যে একটা প্রসেস বললাম, যে আমাদের স্যাম্পল আসার পরে স্যাম্পল কালেকশন করা, টেস্ট করা, এরপরে আমার যে ইয়ার্ন প্রোডাকশন করব ওই ইয়ার্নের কোয়ালিটি মেনটেন করার জন্য ফাইবার সিলেকশন করা, এই টোটাল প্রসেসকে বলি আমরা বেল ম্যানেজমেন্ট। কি বলি? বেল ম্যানেজমেন্ট। এই জায়গাটা লেখা নাই, হ্যাঁ। তাহলে বেল ম্যানেজমেন্ট এটা হলো স্পিনিং এর ফার্স্ট স্টেপ। এই কাজটা আমাদের ইঞ্জিনিয়ারতে করা লাগে, যে কোন বেলগুলো আমি কোন ইয়ানে ব্যবহার করব। তাহলে এই হলো বেল ম্যানেজমেন্ট। এখন যে বেলগুলো সিলেকশন করব এই বেলগুলো আমাদের ফ্লোরে আসবে। স্যার বেল ম্যানেজমেন্টের স্টেপগুলো আবার একবার মানে নামগুলো বলেন। হ্যাঁ, নাম বলেই বলতেছি। ধরো এই প্রথম আমি স্যাম্পল কালেকশন করলাম বেল থেকে, স্যাম্পল কালেকশন করার পর টেস্ট করলাম ল্যাবে নিয়ে, SVI আর AFIS এ দুইটা কাজ হলো। হ্যাঁ, এখন আমি রিপোর্ট যখন SVI আর AFIS এর রিপোর্ট পেলাম, এই রিপোর্ট অ্যানালাইসিস করে দেখা গেল আমার একটা নিট ইয়ার্নের জন্য এখানে অর্ডার আসছে। এই নিট ইয়ার্নের জন্য যেই বেলগুলা ঠিক আছে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট গুলো আমার মিট করবে,
ওই বেলগুলো আমি শুধু সিলেকশন করব। এই যে বেল সিলেকশন করলাম কিসের বেসিসে? নিট ইয়ার্নের কোয়ালিটি মেনটেন করার জন্য বেসিসে। এই যে আমি 1000 বেল থেকে আমি ধরো 500 বেল সিলেকশন করলাম যে এগুলো নিট ইয়ার্নের জন্য ঠিক আছে। এই যে তিনটা স্টেপ, স্যাম্পল কালেকশন করা, স্যাম্পল টেস্ট করা, এন্ড ফাইনালি হলো বেল সিলেকশন করা মানে শর্টিং করা। এই তিনটা প্রসেসকে বলতেছি আমরা বেল ম্যানেজমেন্ট। আমরা ডিটেইলস এটা পড়বো পরে আবার বলতেছি বেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা আজকে আইডিয়া দেওয়া, এটা হলো আমাদের একটা অনেক বড় কাজ, চ্যালেঞ্জিং কাজ। এই কাজটা ভালো না হলে কখনো ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে না। বেল ম্যানেজমেন্ট যদি অ্যাবসেন্স হয় তাহলে অনেক বড় বড় প্রবলেম হয়। এটা তো পরে আমি ইনশাআল্লাহ বলবো। এই এতক্ষণ শেষ হয়ে গেল। কেউ বলতে পারো কিনা বেল ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু বলো 1 মিনিটে? এনিওয়ান? হৃদয় বলবা? হৃদয় স্যার আমি বেল ম্যানেজমেন্ট থেকে প্রথমে আমরা স্যাম্পল কালেকশন করব, তারপর সেটা টেস্টিং করব। HVI হাই ভলিউম ফাইবার ইনস্ট্রুমেন্ট, ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট, আর হলো AFIS অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম। তারপর সেটা করার পর স্যার আমরা কোন ইয়ার্ন তৈরির জন্য কোন বেলগুলো ভালো সেটা শর্টিং করব। এটাই তো স্যার বেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, আরো কিছু কাজ আছে, একটা মিক্সিং প্ল্যানও করা লাগে, এটা আমি দেখাবো তোমাদের পরে ইনশাআল্লাহ। আজকে তো জাস্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, কারো কোশ্চেন আছে কিনা বেল ম্যানেজমেন্ট নিয়ে? বলো। আমাদের অ্যাটেন্টিভ ছাত্র অনেক কম মনে হইতেছে। হ্যাঁ, ফেব্রিক তো এরকম হয় না, ফেব্রিক সব বেশিরভাগই অ্যাটেন্টিভ হয়। ঠিক আছে, ফেব্রিক ডিপার্টমেন্ট তোমাদের অনেক অ্যাটেন্টিভ হয়। ক্লাস নিচ্ছি ফিজিক্যালি বা অন্য ইয়েগুলোতে 44 পর্যন্ত সবাই কিন্তু খুব অ্যাটেন্টিভ ছিল। আচ্ছা, এরপরে আমাদের স্পিনিং এ যে হ্যাঁ, আচ্ছা একজন আমাকে নাম জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আমি নামগুলা এখন বলতেছি না, বেসিক নামগুলো বলতেছি। একটা ওপেনিং মেশিন থাকে, একটা প্রি ক্লিনার থাকে, একটা মিক্সিং মেশিন থাকে, আর একটা ফাইন ক্লিনার থাকে বা পোস্ট ক্লিনার। এই চারটা বেসিক নাম বললাম। হ্যাঁ, ব্র্যান্ড নেম বললাম না, আমার মতো নাম আছে আসলে। এই জন্য ব্লুমের মেশিন জিজ্ঞেস করছিলাম। নরমালি 6 থেকে 7টা মেশিন থাকে, আর বেসিক হলো 4টা মেশিন। একটা ওপেনিং মেশিন, একটা প্রি ক্লিনার অথবা পোস্ট ক্লিনার বলতে পারো, একটা মিক্সিং মেশিন, এটা মিক্সিং মেশিন, ফাইনালি এইটা হলো ফাইন ক্লিনার। এটা ওপেনিং মেশিন, এটা প্রি ক্লিনার, এটা মিক্সিং, এটা হলো ফাইন ক্লিনার। লেখা আছে দেখো, প্রি ক্লিনার, মিক্সিং, ফাইন ক্লিনার ছোট করে লেখা আছে। আমরা এগুলো ডিটেইলস পড়াবো। আরো হলো বেসিক 4টা মেশিন দেখানো হয়েছে। তো এখন এডিশনাল আরো কিছু রিকোয়ারমেন্টের জন্য আমাদের ব্লোরুম সেকশনে 6 থেকে 7টা মেশিন হবে। এটাও ধরো ফাইবারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে তুমি কোন ধরনের ফাইবার প্রসেসিং করবে তোমার ব্লোরুম লাইনে। যদি ম্যানমেড হয় তাহলে তো একরকম দিবে, ন্যাচারাল হলে এক ধরনের হবে। তুমি যদি অস্ট্রেলিয়ান কটনের ব্যবহার করো তাহলে এক ধরনের হবে, যদি তুমি ওয়েস্ট আফ্রিকান করো তখন তোমার এক ধরনের ব্যবহার করতে হবে। এগুলো আমরা পরে ইন ডিটেইলস করবো। তাহলে ব্লোরুমে নরমালি অনেকগুলো মেশিন থাকে, এটা মনে রাখো। আচ্ছা, ব্লোরুমের বেসিক 2টা কাজ বললাম, ফাইবারের ওপেনিং করা এন্ড ক্লিনিং করা। ওপেনিং এন্ড ক্লিনিং, ওপেনিং এন্ড ক্লিনিং। ফার্স্ট ওপেনিং দেন ক্লিনিং। ফাইবার যত বেশি ওপেন হবে তত ভালো ক্লিনিং হবে। আচ্ছা, ফাইবার ওপেন হয় এই জায়গায় টাফট আকারে, TUFT, টাফট বলি আমরা। হ্যাঁ, টাফট হলো স্মল অ্যামাউন্ট অফ ফাইবার, অল্প কিছু ফাইবার একসাথে থাকবে। এই বেলগুলো যেহেতু কম্প্রেসড আকারে বানানো হয়েছে, অনেক কম্প্রেশন দিয়ে কিন্তু রাখা হয়েছে ডাইমেনশনটা স্টেবল করার জন্য। হ্যাঁ, আচ্ছা তোমরা জানো যে আমরা ফাইবার যখন জিনিং করি, জিনিং করার পরও ফাইবারের মধ্যে অনেক ধরনের ইম্পিউরিটিস থাকে, এটা ট্রাশ বলি আমরা। 2 থেকে 3%। হ্যাঁ, নরমালি 2 থেকে 3%, কম হইতে পারে, কিছু বেশি হয়। ট্রাশের মধ্যে যেটা আছে তোমার সিডের পার্ট, তারপর স্টিপ পার্ট, লিপ, অনেক সময় পাখির পার্ট, এক্সটার্নাল যেগুলো ম্যাটেরিয়াল আছে ফরেন ফাইবার বলি আমরা, এগুলো থাকে। অনেক সময় কালারফুল কিছু ম্যাটেরিয়ালও থাকে, অনেক জিনিসপত্র থাকতে পারে। আমাদের টার্গেট হলো ফাইবারের মধ্যে কোনো ধরনের ইম্পিউরিটিস থাকবে না, কারণ কটন ফাইবার সেলুলোজিক ফাইবার। সেলুলোজিক ম্যাটেরিয়াল ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল যদি আমাদের আইসে পড়ে, ঠিক আছে, ডাইং করার সময় ডাই হবে না। তাহলে ওইটা কটনের ফাইবার যদি কালার হয়, ধরো হোয়াইট কালার, যদি হোয়াইট ফেব্রিক আমরা বানাতে চাই, দেখা যায় ওগুলো হোয়াইট হবে না, ওগুলো অন্য কালার হয়ে ভিজুয়ালাইজ করবে। যাই হোক, আমাদের টার্গেট হলো টোটালি যত ইম্পিউরিটিস আছে, ফাইবার ছাড়া যত ইম্পিউরিটিস আছে, এগুলোরে আমরা রিমুভ করবো। ব্লোরুমে ওপেনিং হয় টাফট আকারে, ফাইবার ওপেন করা লাগবে। টাফট হইলো স্মল অ্যামাউন্ট অফ ফাইবার। একদম ফাইন ক্লিনার মেশিন যেটা শেষের দিকে,
এই মেশিনে টাফের সাইজ হয় 0.1 মিলিগ্রাম, 0.1 মিলিগ্রাম ওজন হয় একটা টাফের। ছোট যে টাফটা হবে অনেকগুলো ফাইবার মিলা, এইটার ওজন হবে 0.1 মিলিগ্রাম। এন্ড ব্লোরোমে ক্লিনিং হয় 40 থেকে 70%, 40 থেকে 70% ক্লিনিং হয়। তো মনে রাখবা তোমরা। আপনার নির্দিষ্ট কোনো লেন্থ আছে স্যার? হ্যাঁ, আপনার নির্দিষ্ট কোনো লেন্থ আছে দৈর্ঘ্য? টাপ তো এটা বললাম কি, টাপ হলো ফাইবার, অল্প কিছু ফাইবার একসাথে আছে, এটা একটা টাপ বলতেছি আমরা। ফাইবারের টুকটা ধরো, অনেকগুলো ফাইবার একসাথে বান্ডেল লেখা আছে, ঠিক আছে? লেন্থ নাই আসলে, সাইজ হয়। সাইজটা আমরা কিভাবে মেনটেন করি? ধরো ওজনের দ্বারা সাইজটা কত, মানে কত সাইজের হয়, লেন্থ দ্বারা না। আমরা সাইজটা মেনটেন এক্সপ্রেশন করতেছি ওজন দ্বারা। সবচেয়ে ছোট টাপ মানে কয়েকটা ফাইবার মিলে সবচেয়ে ছোট যে টাপ হয়েছে, এইটার ওজন হবে, এই যে ব্লোরোমের শেষ দিকে ফাইন ক্লিনারে, এইটার ওজন হবে 0.1 মিলিগ্রাম, ঠিক আছে? যেটা আগাই আমরা, এটা আউটপুট যেটা, তাহলে ইনপুট দিলাম এই যে ভ্যালুগুলা, কম্প্রেসড ভ্যালুগুলা। ফাইবারের জায়গায় ওপেনিং হইলো, ক্লিনিং হইলো, আর অন্য কিছু কাজ হয়, মিক্সিং হয়, ব্লেন্ডিং হয়, ফাইনালি আমরা এই যে আউটপুট পাই ট্রুথমেট। ট্রুথমেটটা হইলো বেলে যে ফাইবার আছে তার চেয়ে 40 থেকে 70% ক্লিনিং। আর বেলের মধ্যে ফাইবারটা কম্প্রেসড আকারে ছিল, এই জায়গায় যেটা আপডেট আকারে ছোট 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 টাপ অনেকগুলো দেখা যাবে এটা ভিজুয়ালাইজ করলে বাস্তবে। হ্যাঁ, আর কনভেনশনাল এই জায়গায় ল্যাব হইতো, আমরা ল্যাব বলতাম। এই জায়গায় এখন মডার্ন, যেহেতু সব জায়গায় মডার্নই, কনভেনশনাল তো নাই, এই জন্য আমরা মডার্ন রে রাখছি, ওটা ল্যাব বলতাম, LAP ল্যাব। কনভেনশনাল ল্যাব ফরমেশন হয় জাস্ট একটা শীটের, এই জায়গায় একটা ফাইবারের একটা শীট দেখা যাচ্ছে না, লেয়ার, ওই জায়গায় জাস্ট রোল আকারে বানানো হয়। যাই হোক, তাহলে এই জায়গায় 40 থেকে 70% ক্লিনিং হইলো। এরপরে যে মেশিনটা আমাদের আছে ফ্যাক্টরিতে, এটা বলি আমরা কার্ডিং মেশিন। কি মেশিন? কার্ডিং মেশিন। আচ্ছা, আমরা এগুলো ডিটেলস পড়বো। হ্যাঁ, এখন জাস্ট একটা ওভারভিউ ধারণা। কার্ডিং এ হলো যেটা হয়, ফাইবার ওপেনিং হয় ইন্ডিভিজুয়ালাইজ, প্রত্যেকটা ফাইবার আলাদা করা হয়। তাহলে ব্লোরোমে ওপেনিং হলো টাপ আকারে, কিছু ফাইবার একসাথে থাকবে। আর কার্ডিং এ ওপেনিং হলো আমাদের ইন্ডিভিজুয়ালাইজ হবে, প্রত্যেকটা ফাইবার সেপারেশন হবে। দিস ইজ ম্যাক্সিমাম ওপেনিং এন্ড অলসো হেয়ার ম্যাক্সিমাম ক্লিনিং। দেখা যাচ্ছে কার্ডিং এর পরে আমাদের 98 থেকে 99 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ প্রায় দেখা যায় ক্লিনিং হয়, মানে মানে একদম নিয়ার অ্যাবাউট তোমার 100% ক্লিনিং হয়ে যায়। তাহলে ব্লোরোমের ওপেনিংটা হলো টাপ আকারে, আর কার্ডিং এর ওপেনিং হলো একবারে সিঙ্গেল স্টেজে, প্রত্যেকটা ফাইবারে আলাদা করা হয় কাটিং মেশিন। তাহলে এই দুইটা মেশিন মিলে আমাদের আসলে ওপেনিং এন্ড ক্লিনিং এর কাজটা শেষ করে ফেলায়। তার মানে কি স্যার কার্ডে বিভিন্ন টাইপের ইয়ানগুলো পুরো আলাদা হয়ে যায়? প্রত্যেকটা ফাইবার আলাদা হয়, প্রত্যেকটা ফাইবার, কি বলছি, প্রত্যেকটা ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হবে। বেলে যে ফাইবার কম্প্রেসড আকারে ছিল, তারপর টাপ আকারে ওপেন হলো ছোট ছোট আকারে, অনেকগুলো ফাইবার একসাথে ছিল। ব্লোরোমে যে ওপেন ফাইবার ছিল, এটা কি অনেকগুলো ফাইবার একসাথে ছিল। তো কাটিং এ এসে এমন ভাবে হয়েছে অ্যাকশন, কাটিং অ্যাকশন এমন ভাবে মেকানিজম সেট করা হয়েছে যাতে প্রত্যেকটা ফাইবার আলাদা হয়, প্রত্যেকটা ফাইবার আলাদা হয়, ঠিক আছে? তাহলে এই জায়গায় একদম ফাইনেস্ট যে ট্রাশ গুলো থাকবে, একদম ফাইনেস্ট, একদম ফাইবারের গায়ে ক্লিন করে লাগানো আছে, ওগুলো দেখা যায় ক্লিনিং হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই ট্রিটমেন্টটা আমরা কাটিং মেশিন ইনপুট দেই, বা ল্যাব, যেটা যদি কন্ডিশন ল্যাব হয়, আমরা যে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হইলে ম্যাক্সিমাম ওপেনিং এন্ড ক্লিনিং হয়ে হইলো। আরেকটা কাজ হয়, এই ফাইবারের মধ্যে যদি কোনো এন্টেঙ্গেলমেন্ট থাকে, ফাইবারের এন্টেঙ্গেলমেন্ট আমরা নেফস বলি, তোমরা এগুলো পড়বা ভালো করে, তোমাদের ক্লাস এগুলো ইয়া আছে, তোমাদের FYT তে ডিটেইলস আছে, FYT তে নেফস বলি, এন্টেঙ্গেলমেন্ট অফ ফাইবার। ফাইবার যদি জড়িয়ে যায় একসাথে, ওই এন্টেঙ্গেলমেন্টটা ওই জায়গায় এসে রিমুভ করে দেয়, নেফস রিমুভ করে দেয়। তাহলে এই যে কার্ডেড যে ফাইবার, এর মধ্যে নরমালি ওপেন ফাইবার থাকে বেশি থাকে। এই যে এরপর যেটা আউটপুট আমরা বলতেছি কার্ডেড ফাইবারটা এন্টেগলমেন্টটা কি বললেন? কোনটা মানে এন্টেগলমেন্টের নামটা কি বললেন, ওটা বুঝলাম না স্যার। নেফস NEPS। ও আচ্ছা, ছোট জটের মতো ফাইবার একসাথে এন্টেঙ্গেলমেন্ট হয়, ডেন্সলি জড়ে থাকে একসাথে, এটা আমরা ফাইবারের নেফস বলি। এই নেফস একটা বড় প্রবলেম, যদি নেফস ইয়ানের মধ্যে থাকে, দেখেছে যে ইয়ানের অন্য জায়গায় ফাইবারের যে ডেনসিটি, নেফসের মধ্যে ফাইবার ডেনসিটিটা বেশি। এটা তারপর তো আজকে আসে এত কথা বলা ঠিক না, আজকে ধারণা দিতে চাইছিলাম, তারপর তুমি কোশ্চেন যদি করছো, ধরো এই নেফসটা যদি ইয়ান পর্যন্ত চলে যায়, ইয়ানের গায়ের মধ্যে থাকে, ইয়ানের মধ্যে থাকে নেফস, তাহলে দেখা গেছে যে ইয়ানের বডির অন্য পোর্শনের ফাইবার ডেনসিটি যা, নেফসের মধ্যে ফাইবার ডেনসিটি তার চেয়ে বেশি। যখন ডাইং করা হবে তখন দেখা যায় শেডের মধ্যে একটা আনইভেন শেড হয়ে যাবে, নেফসের জায়গায় একরকম শেড, নর্মাল ইয়ানের মধ্যে আরেকরকম শেড, ঠিক আছে? এই জন্য নেফসটা আমাদের একটা লিমিটেড কমানো লাগে অনেক বেশি। আর অনেক কিছু প্রবলেম আছে, এগুলো আমরা পরে আলোচনা করবো।
স্যার নেপসের মধ্যে ডেনসিটি বেশি থাকে কেন? ওই যে নিজেদের মধ্যে জড়ায়, এন্টেঙ্গেলমেন্ট হয়ে যায়, এমন ভাবে ডেন্সলি জড়ায়। তোমরা যখন ফাইবারের পরিমাণটা বেশি থাকে জন্য আর কি ডেনসিটিটা বেড়ে যায়। ফাইবার কোয়ান্টিটি, ঠিক আছে, এই জন্য ডেন্সিটি বেশি। ডেন্সিটি বেশি মানে তো ফাইবার কোয়ান্টিটি বেশি। ঠিক আছে, এগুলা তোমাদের আর ডিটেইলস পড়ানো হবে কিন্তু সমস্যা নাই। তারপর কোশ্চেন তোমরা করো, আমি এটা পছন্দ করতেছি, তোমরা কোশ্চেন করলে অনলাইনে যত কোশ্চেন করবা তত ভালো হবে। স্যার আপাতত তো গোলাই যাইতেছি স্যার, হ্যাঁ সব গোলা যাইতেছি। গলাবে না ইনশাআল্লাহ, আবার তো শুনলে আজকে ফার্স্ট ক্লাস তো বেশি কথা হয়ে যেতেছে, এই জন্য কম করে বলতেছি। হ্যাঁ একটু কম করে মনে রাখো। হ্যাঁ এগুলো কিন্তু আবার ডিটেইলস পড়ানো হবে তোমাদেরকে, টেনশন করো না, মনে থাকবে ইনশাআল্লাহ। জি স্যার। অ্যাপোডিতে পড়বো আবার। হ্যাঁ জি স্যার। আচ্ছা কাটিং মেশিন, এটা তোমাদের প্রত্যেকটা মেশিনে আবার ডিটেইলস পড়ানো হবে। ব্লোরুম বলো, আরো আমি যত কথা বলছি না এগুলো আবার তোমাদের ডিটেইলস পড়ানো হবে। আজকে জাস্ট ধারণা দেওয়া। স্যার কার্ডিং এ তো সবগুলো সিঙ্গেল ফাইবার। হ্যাঁ প্রত্যেকটা ফাইবার আলাদা হয়, পরে আবার একসাথে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। জি জি স্যার ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। কার্ডের ফাইবার সবগুলো একসাথে হয়েছে। রেকর্ডিং হচ্ছে, সৈকত রেকর্ডিং করতেছে। ওকে স্যার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আমরা এই যে কার্ডের স্লাইবার দেখতেছি, এই ধরনের স্লাইবার অনেকে এটা কি বলে, কি জানি বলে আগে, সিলভার না কি জানি বলে অনেকে, নাম হলো স্লাইবার। হ্যাঁ কার্ডের স্লাইবার, স্লাইবারটা কিছুই না, জাস্ট ফাইবারের একটা রোপ। হ্যাঁ ওই যে ওপেন ফাইবার গুলো আমরা একসাথে আবার কম্বাইন করে, হ্যাঁ একটা কম্প্রেস করে এরকম রোপ আকারে বানাই, এটা আমরা স্লাইবার বলি। এটা আমরা স্লাইবার বলি। এই স্লাইবারের মধ্যে কোনো টুইস্ট থাকে না, এটা একটু মনে রাখবা, যে কোনো স্লাইবারে কোনো ধরনের টুইস্ট থাকে না। স্লাইবারের মধ্যে কোনো টুইস্ট থাকে না। টুইস্টটা তোমরা একটু বুঝো যে পার্ট থাকে না। নরমালি স্লাইবার গুলা ফাইবারে কোহেসিভ, তোমরা কোহেসিভ ফোর্স বুঝো, আমি যেটুকু জানি যে কোহেসিভ ফোর্সের কারণে এরকম একটা ফরমেশন হয়। এটা নাম হলো কার্ডের স্লাইবার। কার্ডের স্লাইবারের মেজর প্রবলেম হলো কার্ডের স্লাইবারের মধ্যে ফাইবারের ওরিয়েন্টেশন। কার্ডের স্লাইবারের মধ্যে ফাইবারের ওরিয়েন্টেশনটা বিভিন্ন ডিরেকশনে থাকে। একটা বললাম, বেশি বললে তোমরা ভুলে যাচ্ছি। মানে কার্ডের স্লাইবারে ফাইবারের ওরিয়েন্টেশনটা বিভিন্ন দিকে থাকে, একই দিকে ডিরেকশন থাকে না, এটা একটা মেজর প্রবলেম। আর একটু আনইভেন হয়। আর নেপসের পরিমাণটাও একটু বেশি থাকে, যদি এখানে নেপস স্টিম হয় তারপরে কিছু নেপস থেকে যায়। তিনটা প্রবলেমের কথা বললাম। একটা হলো কার্ডের স্লাইবার যেটা, এর মধ্যে ফাইবারের ওরিয়েন্টেশনটা বিভিন্ন ডিরেকশনে থাকে। আরো কিছু কথা আছে এগুলো ক্লাসে বলবো, এখন বললে ভুলে যাবা। আরেকটা হলো একটু আনইভেন হয়। এরপরে আমরা যে মেশিনটা ব্যবহার করি, আনইভেন মানে কি বুঝলাম না। আনইভেন মানে হইলো স্লাইবারটা কোথাও মোটা কোথাও চিকন, একই রকম ডায়ামিটার না, ঠিক আছে, সুষম না, বাংলা যেটা তোমরা সুষম বলো আর কি, ঠিক আছে, ইউনিফর্ম না, ঠিক আছে, ইউনিফর্ম না। আচ্ছা এরপরে একটা মেশিন আছে ব্রেকার ড্রফিং, যেটার মধ্যে আমরা কার্ডের স্লাইবারগুলো ইনপুট দিই। নর্মালি এই জায়গায় 6 থেকে 7টা 6 থেকে 8টা স্লাইবার থেকে আবার একটা স্লাইবার বানানো হয়। ব্রেকার ড্রফিংয়ের মধ্যে ড্রয়িং করা হয়, টানা হয়, ছোট টাইনা লাইটার করা হয়, আবার কম্বাইনিং করা হয়। যখন ড্রয়িং করা হয় ইউনি ডিরেকশনে ড্রয়িং করা হয়, তো একই দিকে টানা হয়, যার কারণে এই ব্রেকার ড্রম যে স্লাইবার আছে এই জায়গা ফাইবারের ওরিয়েন্টেশনটা ইউনি ডিরেকশন হয়, একই দিকে হয়। আগে যেমন কার্ডের স্লাইবের মধ্যে ফাইবারের ওরিয়েন্টেশনটা বিভিন্ন দিকে ছিল, কিন্তু এই ড্রফিমের মধ্যে ড্রয়িং হওয়ার কারণে ফাইবারের ওরিয়েন্টেশনটা ইউনি ডিরেকশন হয়, একই দিকে হয়। তাহলে এই জায়গায় ফাইবার ওরিয়েন্টেশনটা হ্যাফাজার্ড বিভিন্ন ডিরেকশনে, আর ব্রেকার ড্রম স্লাইবারের ফাইবার ওরিয়েন্টেশনটা একটা নির্দিষ্ট দিকে আছে। আর এই জায়গায় একটু ইউনিফর্ম হয়, মোর ইউনিফর্ম হয় ব্রেকার ড্রম স্লাইবার। এইটা মূল কাজ, আর অনেকগুলো কাজ আছে। ন্যাপস কি চলে যায় না থেকে যায়? জি জি ন্যাপস থাকিয়ে যায়, ন্যাপস কিছু অল্প কিছু হয়। ন্যাপসের পরিমাণটা আমরা যখন ক্লাসে পড়াবো ইন ডিটেইলস আলোচনা করবো। ন্যাপস থেকে যায়, ওই জায়গায় ন্যাপসের পরিমাণ পাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা এরপর জি স্যার ওই ব্রেকার ড্র ফ্রেমে ফাইবারের ওরিয়েন্টেশনটা একই দিকে হয় কি জন্য, কারণটা কি বলেন? ওই যে আমরা একই দিকে টানি, আমি যখন ল্যাবে দেখাবো ইনশাআল্লাহ মেশিনে যদি সুযোগ হয় তখন তোরা একদম ভালো করে মেশিনে ফিজিক্যালি দেখাবো, ঠিক আছে। আবার যখন ডিটেইলস ক্লাসে পড়াবো তখন এটা ফিগার দেখাবো ইনশাআল্লাহ। আজকে তো ফিগার ওই ফিগারগুলো দেখানোর সুযোগ নেই, এমনি আমাদের 21 বেজে গেছে, 12টা 21। হ্যাঁ আচ্ছা ল্যাব ফর্মা দেখো। হ্যাঁ এটা একটু বললাই আগে, এটা একটা বিশেষ কারণে ব্যবহার করা হয়, বিশেষ কারণে ব্যবহার করা হয়। এটার কারণ হইল
মাসুম স্যার তোমাদেরকে মনে ডিটেলস পড়াবে, এই বিষয়টা স্যার পড়াবে তোমাদেরকে, যে ল্যাপ ফরম্যাট কেন আমরা স্পিনিং এ ব্যবহার করি। ল্যাপ ফরম্যাট কিছুই না, এই জায়গায় প্রায় 24 থেকে 28টা ব্রেকার ডাউন স্লাইভার থেকে এরকম ল্যাপ বানানো, এই যে কম্পার ল্যাপ দেখা যাচ্ছে, এবার সেই ফিগারটা ভালো দেখা যাচ্ছে, এরকম ল্যাপ, ছোট ল্যাপ, মিনি ল্যাপ বলি আমরা, কম্পার ল্যাপ অথবা মিনি ল্যাপ বলি। আর ব্লোরুমে যেটা ল্যাপ, এটা আরো অনেক বড় হয়, লেন্থে আরো বড় হয়, চড়াটা আরো বেশি হয়, এটার বলে আমরা কম্পার ল্যাপ, মিনি ল্যাপ। এই ল্যাপ ফরম্যাট আসলে কেন ব্যবহার করা হয়, এটা একটা কারণ আছে, কারণটা একটু পরে বলতেছি। এই এয়ারপোর্টে একটা মেশিন হলো কম্বার মেশিন, নাম কি? কম্বার। কম্বার মেশিনের কাজ হইল কম্বিং করা, বাংলাদেশে কম্বিং করলো আচরণ বুঝো। হ্যাঁ, আর তো ডিটেলস বলি। কম্বিং হলে যেটা হয় যে শর্ট ফাইবার, যেগুলো বলি শর্ট ফাইবার বলতে তোমাদের একটু বুঝাই, আমরা ইয়ানের বডিতে সারফেসের মধ্যে অথবা ফেব্রিকের সারফেসের মধ্যে যদি তুমি একটু ভিজুয়ালাইজ করো, তাকাও, তাহলে দেখা যাবে কিছু হেয়ারি ফাইবার দেখা যায়। দেখছো কি দেখো? ইয়ানের সারফেসের মধ্যে অথবা ফেব্রিকের সারফেসের মধ্যে তুমি তাকাও, তোমার গায়ে যে জামাটা আছে এটা যদি তাকাও, সুতি কাপড় দিতে হয়, ভালো বোঝা যাবে, দেখবা যে কিছু হেয়ারি ফাইবার দেখা যাইতেছে। দেখছো সবাই? জি স্যার, দেখা যায়। দেখো নিজের গায়ে, দেখো নিজের গায়ে টি শার্ট থাকো, পাঞ্জাবি জি স্যার, থাকো, জি স্যার। দেখবা যে তোমার সারফেস, পাঞ্জাবি কাপড়ের সারফেসের মধ্যে, তোমার বেডশিটের সারফেসের মধ্যে দেখবা যে কিছু হেয়ারি ফাইবার দেখা যায়। আচ্ছা, টি শার্টে বেশি থাকে স্যার। হ্যাঁ, এই বলতেছি কম্বারের মূল কাজ হলো শর্ট ফাইবারের পার্সেন্টেজটা কমাবে, কম্বিং করে শর্ট ফাইবার কাছে নিয়ে যাবে। আমরা শর্ট ফাইবার কাকে বলি, কারো ধারণা আছে কিনা? হোয়াট ইজ শর্ট ফাইবার? এনিওয়ান কে বলতে পারবা? কেউ বলতে পারবো না? আচ্ছা, শর্ট ফাইবারে আমরা বলি নরমালি 1/2 ইঞ্চ অথবা 12.7 মিলিমিটার, 1/2 ইঞ্চ অথবা 12.7 মিলিমিটার। এই লেন্থের যে ছোট লেন্থের ফাইবার যেগুলো আছে, এই লেন্থের যে ছোট লেন্থের যে ফাইবার 1/2 ইঞ্চ অথবা 12.7 মিলিমিটার, আর যে ছোট লেন্থের ফাইবারগুলো আমরা বলি যে তোমার শর্ট ফাইবার। এই শর্ট ফাইবারগুলো যখন আমরা স্পিনিং করি, ইয়ানের মধ্যে টুইস্ট দেই, টুইস্টিং এ পার্টিসিপেট করতে পারে না, মানে শর্ট ফাইবারগুলো টুইস্টিং এ পার্টিসিপেট করতে পারে না, যার কারণে ইয়ানের বডির সাথে তাদের অ্যাডজাস্টমেন্ট হয় না, ইয়ানের বডি থেকে আর বের হয়ে যায়, প্রোট্রুডিং হয়ে যায়, আউটওয়ার্ড ডিরেকশনে প্রোট্রুডিং হয়ে যায়, যার কারণে এগুলো আমরা হেয়ারি ফাইবার হিসেবে দেখি। এগুলোর মূলত শর্ট ফাইবার, যে ফাইবারগুলোর লেন্থ 12.7 মিলিমিটার চেয়ে ছোট হবে, এগুলি আমাদের ইয়ানের মধ্যে হেয়ারনেস হিসেবে দেখা যায়, ফেব্রিকে হেয়ারি দেখা যায়। তোমরা দেখবে শীতকালীন কাপড়ের মধ্যে অথবা কিছু কম দামি কাপড় বলা যাবে না, এই লোয়ার গ্রেডের কাপড়ের মধ্যে আমরা যখন বিভিন্ন জায়গায় ফ্রিকশন হয়, তুমি যদি একটু ঘুমাও অথবা ফ্রিকশন হয়, দেখবা যে গুটি গুটি হয়ে যায় কাপড়ের সারফেসের মধ্যে। দেখছো কিনা এটা? জি স্যার, এরকম অনেক এই গুটিটারে আমাদের ফেব্রিকের ভাষায় টেক্সটাইল ভাষায় আমরা পিলিং বলি। এই পিলিং হওয়ার মূল একটা কারণ হলো এই যে শর্ট ফাইবার, ইয়ানের বডিতে শর্ট ফাইবার ছিল, বেশি পরিমাণ শর্ট ফাইবার ছিল, যার কারণে ইয়ানের মধ্যে বেশি পরিমাণ শর্ট ফাইবার কারণে থাকার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে। আর অনেক প্রবলেম আছে, হ্যাঁ, আবার কিছু ভালো দিক। তাহলে কি শার্টে কোনো শর্ট ফাইবার নাই? জি স্যার, শার্ট শর্ট ফাইবার তো অবশ্যই কিছু থাকবে, কথা বলছি পরিমাণটা কম আর বেশি, যদি বেশি হয় এক ধরনের কিছু প্রবলেম ক্রিয়েট করি আমরা। আচ্ছা, শর্ট ফাইবার তো অবশ্যই ন্যাচারাল ফাইবার হলে কিছু শর্ট ফাইবার থাকেই যাবে, এটা থাকবেই। কম্বিং হওয়ার পরে দেখো, আমরা কম্বিং যেটা করি নরমালি বাংলাদেশের রেঞ্জ বলছি 12 থেকে 16% শর্ট ফাইবার রিউজ করা হয়। কম্বার ল্যাপে যদি ধরো আমি এই জায়গায় যদি এমিশন 100 কেজি ফাইবার দেই, তাহলে আউটপুট পাবো 84 কেজি ফাইবার, 16 কেজি ফাইবার সে শর্ট ফাইবার হিসেবে সে রিডিউস করে ফেলবে। তাহলে কম্বারের একটা মূল কাজ বললাম যে শর্ট ফাইবারের পার্সেন্টেজ সে কমাবে, শর্ট ফাইবারের পার্সেন্টেজ কমাবে, কম স্লাইবারের মধ্যে শর্ট ফাইবারের পার্সেন্টেজ কম হবে। এই জায়গায় যখন কম্বিং হয় তখন কিছু পরিমাণ নেপস রিমুভ হয়, ওই তোমরা একজন বলে স্যার নেপস কি রিমুভ হবে এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় নেপস রিমুভ, এই জায়গায় অনেক কম পরিমাণ নেপস থাকে। তাহলে কার্ডের যে স্লাইবার ওইটার মধ্যে শর্ট ফাইবার পার্সেন্টেজ বেশি, কম স্লাইবারে শর্ট ফাইবার পার্সেন্টেজ কম, এবং নেপসের পরিমাণও কম, যার কারণে এই কম স্লাইবারে কম ডিজাইন বানানো হয়, কম ডিজাইনের কোয়ালিটিও ভালো হবে। ঠিক আছে? তাহলে কম্বারের কাজ কি বললাম, মনে আছে কারো? জি স্যার। বলো দেখি। শর্ট ফাইবার আচ্ছা, জাভেদ বলতেছিল, জাভেদ বলো। জি স্যার, শর্ট ফাইবার পার্সেন্টেজ কমায়। কত পার্সেন্ট? জি স্যার, কত পার্সেন্ট কমায়? 16%। 16%।
আরেকটা কথা এখন মনে আছে বলে দিই তোমাদেরকে, আমাদের মার্কেটে কিছু তো অসাধু লোকও আছে স্পিনিং এর মধ্যে। দেখা গেছে তোমার সেমি কম মানে এই 16% কমিং করবে না, 8% কমিং করবে। হ্যাঁ, কমিং রেটটা কম কম করে তোমরা বলে দিবে কমডিয়ান, আসলে কমডিয়ান না। এই জন্য আমাদের ওই যে তোমরা পড়বা এফআইডি থেকে জিনিস পড়বা যে আসলে কিভাবে তুমি চিনবা এটা কমডিয়ান না কার্ডিয়ান অথবা সেমি কমডিয়ান। হ্যাঁ, তো এটা চিনার কিছু উপায় আছে, তোমার এফআইডি যেগুলো শিখবা। তোমার কাছে অনুরোধ হলো এটাই যে এফআইডি যে করে টেস্টিং মেশিন তোমরা পড়বা, প্রত্যেকটা টেস্টিং মেশিনের রিপোর্ট গুলা তোমরা অ্যানালাইসিস করে শিখবা, রিপোর্টের টার্ম গুলো শিখবা যে কি কি টার্ম জায়গা আছে, পুরো একটা ফুল রিপোর্টে কি জিনিস থাকে, এটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কাজে দিবে। হ্যাঁ, আচ্ছা, কম্বার মেশিনে আগে যে ল্যাব ফরম্যাটে ব্যবহার করাটা একটা বিশেষ কারণে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা একটু মাসুম স্যার কাছে শিখে নিবে তোমরা। কার্ডিং মেশিন, এরপর ব্রেকার ড্র ফ্রেম, এরপর ল্যাব ফরম্যাট, এরপর কম্বার। কার্ডিং এর পর থেকে কম্বার পর্যন্ত। হ্যাঁ, এই জায়গায় একটা বিশেষ কারণে ল্যাব ফরম্যাটটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, ফাইনালি এরপর একটা আছে ফিনিশার ড্র ফ্রেম কম্বারের পরে। স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার কার্ডিয়ান আর কম্বিয়ানের মধ্যে মেইন তফাৎটা কোথায়? কার্ডিয়ানটা কার্ডিস স্লাইভারতে বানানো হয়, কম্বিং করা হয় না। আর কমডিয়ানটা কম স্লাইভার থেকে বানানো হয়। ঠিক আছে, তাহলে দেখো স্লাইভারের মধ্যে তুমি ডিফারেন্স পেলাম যে কার্ডের স্লাইভারের মধ্যে শর্ট ফাইবার পার্সেন্টেজটা বেশি, কমডির মধ্যে শর্ট ফাইবার পার্সেন্টেজটা কম। এর মানে কি কার্ডিয়ানের হেয়ারনেসটা বেশি হবে, কমডিয়ানের হেয়ারনেসটা কি হবে, কম হবে। আরো কিছু বিষয় আছে, কমডিয়ানের স্ট্রেংথ একটু বেশি হয়। আবার যদি বলি তোমার ব্রাইটনেস, যেহেতু কমডিয়ানের লং লেন্থের ফাইবার রিফ্লেকশনটা ভালো হবে, ব্রাইটনেস বেশি হবে। হ্যাঁ, এরপরে ধরো ওই যে নেপসের পরিমাণটা কম, ইয়ান কোয়ালিটি তাহলে ভালো হবে। এটা আরো অনেকগুলো আছে, আমরা দেখাবো না ইনশাল্লাহ, চিঠির মধ্যে আছে, তোমরা দিয়ে দিছি এগুলো অলরেডি, দেখো দিয়ে দিছি কিন্তু। হ্যাঁ, এই আজকের পরের ক্লাসের মধ্যে এগুলো দেওয়া আছে। স্যার স্যার কার্ডিগানটা কি তাহলে কার্ডিগানের তৈরি? জি জি, যেগুলো আমরা কার্ডিগান বলি সেগুলো কি তাহলে কার্ডিয়ানের তৈরি? কার্ডের স্লাইভার থেকে বানানো হয়েছে এগুলা। দেখছি কার্ডিয়ান হলে তোমাদের মাঝখান দিয়ে লেফট মারার কম থাকবে। ঠিক আছে, কার্ডিয়ান হবে কার্ডিয়ান, তখন হবে কার্ডিয়ান। ড্রপের পরে লেফট কম থাকবে কার্ডিয়ানের ক্ষেত্রে। আর এখন কমডিয়ানের ক্ষেত্রে এই দুটো স্টেপ আছে, কমিং করা হয়। কার্ডিয়ানের ক্ষেত্রে এই কমিংটা করানো হয় না। আচ্ছা, ফিনিশার ড্রপেন যেটা আগে আমরা ব্রেকার ড্রপেন করছি, ব্রেকার আর ফিনিশার ড্রপের মধ্যে মেজর একটা ডিফারেন্স হলো এই জায়গায় একটা নতুন একটা ডিভাইস থাকে, নাম হলো অটো লেভেলার। কি থাকে? অটো লেভেলার। অটো লেভেলের কাজ ওই আগের মতো যেটা ড্রয়িং ডাম্পলিং হবে, কিন্তু এডিশনাল অটো লেভেলার আছে। ব্রেকার ড্রপে যে কাজগুলো হয় এই কাজগুলো তো হবেই, এডিশনাল এই জায়গায় একটা অটো লেভেলার আছে। অটো লেভেলের কাজ হইলো ইনপুট ম্যাটেরিয়াল যদি আনইভেন হয়, ওই যে বলা যে ইউনিফর্ম যদি নাও হয়, আনইভেন হয়, অটো লেভেলের কাজ হইলো সবসময় সে ইউনিফর্ম ম্যাটেরিয়াল আউটপুট দেবে। এই জায়গায় সে কোনো রকম ভেরিয়েশন রাখবে না, একেবারে মাইনর লেভেলের ভেরিয়েশন রাখবে। এর মানে কি প্রিন্সিপাল স্লাইভারটা অনেক বেশি ইভেন হয়, যার কারণে ইয়ানটাও ইভেন হবে। এই স্লাইভারটা যদি আনইভেন হয়, ইয়ানটাও মাঝে মাঝে আনইভেন হবে, কোথাও মোটা কোথাও চিকন, হ্যাঁ, ঠিক তিন হয়ে যাবে। তাহলে ফিনিশার ড্রপেম আর ব্রেকার ড্রপের মধ্যে মূল ডিফারেন্স হলো ফিনিশার ড্রপের মধ্যে একটা অটো লেভেলার থাকে, যেটার কাজ হলো ইনপুট ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ভেরিয়েশনও থাকে, আউটপুট ম্যাটেরিয়ালটা সে একই রকম দিবে। ক্লিয়ার? এই যে চার ধরনের সবচেয়ে আমরা দেখলাম স্লাইভারের মধ্যে কোনো টুইস্ট দেওয়া হয় না, এই রোবিং এর মধ্যে খালি যে লাল এটা রবিনের ববিন বলি, এটা রবিন
এই পর্যন্ত যে কোনো মেশিন তোমাদেরকে পড়ানো হলো, এই পুরোটারে বলি আমরা স্পিনিং প্রিপারেশন। স্পিনিং প্রিপারেশন, ফাইবারটা স্পিনিং এর জন্য আমাদের যদি স্পিনের টোটাল প্রসেস হবে একবার স্পিনিং আমাদের ইয়ানে কোয়ালিটি হবে, বাট ইয়ান মানে ইয়ান যাবে কোয়ালিটি হবে না। প্রসেসিং ভালো ভালো করে ইয়ান প্রোডাকশন করার জন্য সবগুলো এই পর্যন্ত রবিং স্পিনিং কোথায় হবে, রিং স্পিনিং হবে। এই রবিং গুলো আমরা রিং স্পিনিং যখন ইনপুট দিব, এই জায়গায় মূল টুইস্ট হয়, ড্রাফটিং হয়ে স্পিনিং হয়, আমরা এই যে ইয়ান পেয়েছি কপ আকারে। এটার নাম কি? ইয়ান কপ বলি আমরা। একটা কপসের মধ্যে নরমালি 60 গ্রামের মতো ইয়ান থাকে, 60 গ্রামের মতো ইয়ান থাকে, মাত্র 60 গ্রামের মতো থাকে। যদিও তোমাদের ওই যে উইভিং ওয়ানে আমরা মূলত করি, ওয়ান্ডিং এর কাজ উইভিং মিলে হয় না। এরপরে আমার অথবা আপনাকে মডার্ন অটোকোনার বলি। অটোকোনার কাজ হলো এই যে 60 গ্রাম ইয়ান অলরেডি এই জায়গায় থাকে, এই ইয়ানের এই ইয়ানের খালি প্যাকেজের দাম বেশি, এটা আমরা মার্কেটে সেল করতে পারি না। অল্প পরিমাণে নিয়ে তোমার পর্যায় হোক আর ফাইনাল হোক 60 গ্রামের বেশি থাকে না, নরমালি 60 গ্রাম থাকবে অথবা নিচে থাকবে। ইয়ানের ওজন, কিসের ওজন? ইয়ানের ওজন। আমরা মার্কেটে যেটা সেল করি যে কোন আকারে তোমরা এই প্যাকেজগুলো পড়বা উইভিং ওয়ানে। হ্যাঁ, উইভিং একটা অধ্যায় আছে, উইভিং সাবজেক্ট আছে, তোমাদের এফএম না, তোমাদের উইভিং আছে। আচ্ছা, ওই জায়গায় তোমরা পড়বা এই কোন আকারে আমরা মার্কেটে সেল করি। একটা কোণের ওজন হলো বাংলাদেশের রেসপেক্টে বলেছি 2 থেকে 3 কেজি, যদিও বলে 2 থেকে 3 কেজি হয় একটা কোণের ওজন, 2 থেকে 3 কেজি। এখন এই ওয়াইন্ডিং মেশিনের কাজ হলো স্প্লাইসিং করে, একটা শেষ হলে একটা জোড়া দেয়, জোড়া দিয়ে এই লং লেন্থের একটা কোণ বানিয়ে দিতে হবে। যখন তুমি উইভিং এর বিম বানাবা, ওয়ার্পিং বিম বানাবা, মানে বড় লেন্থের ফেব্রিক বানাবা, তাহলে অনেক বড় লেন্থের ইয়ার লাগবে, এই জন্য বড় আকারে। হ্যাঁ, আমাদের অনেক সময় ডেনিম ফ্যাক্টরিতে বলে দেয় যে এত মিটার লেন্থ লাগবে, তখন আমরা ওই লেন্থ ওয়াইজ কোণ বানাই, তখন আমরা ওজন মেনটেন করি না, লেন্থ মেনটেন করি যে না এই কোণের মধ্যে ফাইবার ইয়ার্নের লেন্থ হবে এত মিটার, বলে দেয় 5000 মিটার 10,000 মিটার, যাই বড় একদম মিটার বলে দেয়। আমরা যখন ইয়ানে প্রোডাকশন করি, যেমন ম্যাপ ডেনিম, তারপরে তোমার ওইদিকে আছে আর অনেকগুলো ডেনিম, যেগুলো ওরা আমাদেরকে বলে দিত যে ফিক্সড লেন্থ ফিক্সড দিতে হবে, লেন্থের মধ্যে যেন কোনো ভেরিয়েশন না হয়। খুব বেশি লেন্থে ভেরিয়েশন হইলে ওয়ার্পিং এর মধ্যে ভেরিয়েশন হয়ে যায়, ঝামেলা হয় এগুলা। আর আরেকটা কাজ হলো ওয়াটারকোনারের মধ্যে, যেটা মূল কাজ, এটা হলো যে যদি ইয়ানের মধ্যে কোনো ফল্ট থাকে, মেজর যে ফল্ট গুলো আছে, অনেক ধরনের ফল্ট আছে, ইয়ান ফল্ট এগুলো তোমাদের পড়ানো হবে সাবজেক্ট গুলোতে। মেজর ইয়ান ফল্ট গুলো এই জায়গায় সে রিডিউস করতে পারে, কমাতে পারে। ফাইনাল স্টেজে আমরা বলি কন্ডিশনিং, ইয়ান কন্ডিশনিং করা হয়। সেই ইয়ান কন্ডিশনিং এর মূল কাজ হলো ইয়ানটার ডাইমেনশনাল স্টেবল করা। আমরা যে টুইস্ট গুলো দিলাম, টুইস্ট গুলো সেট হওয়ার জন্য। অনেক সময় দেখবে দড়ি পাকায় তুমি ছাইড়ে দাও, দেখবে স্নার্লিং হয়ে যায়, একটা সাথে একটা জড়ে যায়। ঠিক ইয়ানটার ক্ষেত্রে এরকম স্নার্লিং প্রবলেম আছে, যার কারণে টুইস্ট গুলো সেট করা হয়। সেট করে আমরা যে টুইস্টটা দিলাম রিং স্পিনিং সিস্টেমে, এই রিং টুইস্ট গুলো এই জায়গায় সেট করা হয়। আর একটা হলো বিভিন্ন প্রসেসিং এর কারণে কটন ফাইবারের যে ময়েশ্চার এখানে স্ট্যান্ডার্ড লেভেল 8.5% ফাইবারের ময়েশ্চারটা লস হয়ে যায়, আর বিভিন্ন মেশিনে ফ্রিকশন হওয়ার কারণে হিট জেনারেশন হয় এবং ফাইবারের ময়েশ্চার লস হয়। যার কারণে এই যে কন্ডিশনিং করার পরে আমাদের স্ট্যান্ডার্ড লেভেলে যে ময়েশ্চার দরকার, ওই লেভেলে ময়েশ্চারটা নিয়ে আসি। এই কন্ডিশনিং কোন অথবা অনেক সময় কন্ডিশনিং ছাড়াই এই কোনগুলো আমরা মার্কেটে সেল করি। বাংলাদেশে নরমালি তোমার এটা তোমার জানা দরকার, যারা উইভিং এ চাকরি করবা, একটা ব্যাগের মধ্যে নিট সুতা, শুধুমাত্র সুতার ওজন থাকবে 50 কেজি, এর চেয়ে কম হবে না। আর কোন থাকবে 24টা কোন থাকবে এরকম 50 কেজি ইয়ান থাকবে, একদম সুতার ওজন। এই যে পেপার কোন, এরপর পলি ব্যাগ থাকে, রোপ থাকে, তারপরে পিপির ব্যাগ থাকে, এই ব্যাগের ওজন বাদ দিয়েই শুধুমাত্র সুতার ওজনই 50 কেজির কাছাকাছি হয় বাংলাদেশের জন্য। নরমালি একটা প্যাকেজের মধ্যে 24টা কোণ থাকে, আর একটা কোণের ওজন নরমালি 2.4 সামথিং। এই হলো আমাদের স্পিনিং একটা ওভারভিউ তোমাকে দেখাইলাম, কমপ্লিট ম্যানুফ্যাকচারিং। আর কার্ড যেটা, এটার মধ্যে মাঝখানে এই যে তোমার ল্যাব ফর্মার আর কম্পার বাদ যাবে, ঠিক আছে। আমি তোমাদের ইন্ট্রোডাকশন পড়াবো, যে তোমার দেখালাম এগুলো, এইটা কিন্তু টপিকস
যে ফ্লোটা কম ডিএন পর্যন্ত কার্ড ছবিতে রাখা দরকার নাই, নামগুলো লিখে দিলে হয়ে যাবে। 3 মার্কে কার্ড স্ল্যাব আর কম স্ল্যাব ডিফারেন্স কি, এফওআইডি তে এটার কিছু অ্যাপ্লিকেশন হবে। তারপরে ইয়ানের কিছু ক্লাসিফিকেশন পড়ানো হবে, বেল ম্যানেজমেন্ট পড়ানো হবে, মিক্সিং ব্লেন্ডিং পড়ানো হবে। এরপর ব্লুরোমে 6-7টা মেশিন আমি পড়াবো, কার্ডিং আমি পড়াবো, ব্রেকার ড্রফেম এন্ড ফিনিশার ড্রফেম এই দুইটা মেশিন আমি পড়াবো। আর বাকি যে মেশিনগুলো আছে এগুলো মাস্টার স্যার পড়াবে পার্ট বি তে, রেফর্মার, কম্বার, রবিং ফ্রেম, রিং ফ্রেম এন্ড ওয়াইন্ডিং মেশিন, কন্ডিশনিং মেশিন, এগুলো তোমাদের মাস্টার স্যার পড়াবে। তাহলে আজকের ক্লাসে এতটুকু ছিল। হ্যাঁ, এখন কেউ সামারি করতে পারবা আজকের ক্লাসে? আর কারো কোশ্চেন আছে কিনা? জি স্যার, একটা জিনিস স্যার, স্যার আপনি তখন যে বললেন ফিনিশার ড্র ফ্রেম আর হইতেছে ফিনিশার জি জি এর মধ্যে, ফিনিশার ড্র ফ্রেম আর হইতেছে ফিনিশার ব্রঞ্জ ফাইবারের মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো এদের অটো লেভেলের থাকবে। আমি তোমার কথাগুলো বুঝতে পারতেছি না, তোমার সাউন্ড একটু যদি বাড়াইতা। ফিনিশার ড্র ফ্রেম ভার্সেস আমরা যে ফিনিশার ড্র ফ্রেম আর ফিনিশার ব্রঞ্জ ফাইবার যে দেখলাম স্যার, ওইখানে স্যার বেসিক ডিফারেন্সটা ছিল অটো লেভেলের, মানে একটা অটো লেভেলে থাকে, একটা অটো লেভেল থাকে না। ব্রেকার ড্র ফ্রেমে থাকবে না, ফিনিশার ড্র ফ্রেমে থাকবে। এখন স্যার আমরা যে ইনপুট ম্যাটেরিয়ালটা নিতেছি এটা যদি আনইভেন হয়, এটা আউটপুটটা ম্যাটেরিয়ালকে বলা হইতেছে ইউনিফর্ম বানাইতেছে। তো ইউনিফর্মটা বানাবে কি স্যার? অটো লেভেলেরটাই, মানে অটো লেভেলার। আমরা তোমাদেরকে ক্লাসে যখন ফিনিশার ড্র ফ্রেম পড়াবো তখন হোয়াট ইজ অটো লেভেলার, ফাংশন অফ অটো লেভেলার, টাইপস অফ অটো লেভেলার এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল, হাউ ইট ওয়ার্কস, এই কাজটা কিভাবে করে, অটো লেভেল কিভাবে অটো লেভেলিংটা কাজ করে, এই অটো লেভেলিং এর ফাংশনটা আমাদের ইন ডিটেইলস পড়াবো, তখন তুমি একটু ভালো বুঝবে আশা করি। অটো লেভেলটা থাকবে তো স্যার আমাদের ফিনিশার ব্রঞ্জ ফাইবার, হ্যাঁ ফ্রেমে তো থাকবে না, ফিনিশার ড্র ফ্রেমে থাকবে, সরি আমি এটা বুঝছি না, ফিনিশার ড্র ফ্রেমে থাকবে আর মেশিনে থাকবে, সবকিছু তো মেশিনে থাকবে, এটা আউটপুটের মধ্যে কিছু থাকবে না, ম্যাটেরিয়াল আউটপুট তো ম্যাটেরিয়াল, ইনপুট আউটপুট এগুলো ম্যাটেরিয়াল, যত কিছু করা লাগবে এটা তো মেশিনের মধ্যে করা লাগবে, তাই না? আর কোন কোশ্চেন আছে কিনা কারো? আর স্যার বলছিলেন যে ল্যাব ফর্মার কি বিশেষ কারণে ব্যবহৃত হয় এটা বলবেন। এটা বলতে হবে, এটা মাস্টার পরের ক্লাসে বলেন স্যার। পরের ক্লাসে বলবো না? আজ তোমরা একটু দেখাও, যদি তোমরা না জানতে পারো আবার একটু বলো। হ্যাঁ, শিবলি কিছু বলবা? না স্যার। স্যার জি স্যার। এক কথায় কার্ডিয়ান আর কমিয়ান কি? এক কথায় কার্ডিয়ান আর কমিয়ান কি? তোমাকে এক কথা বলবা যে কার্ডিয়ানে কম্বিং করা হয় নাই, মানে শর্ট ফাইবার পার্সেন্টেজটা বেশি আর কম্বিয়ানে শর্ট ফাইবার পার্সেন্টেজটা কম, এই দুইটা হলো মূল কথা। এর মধ্যে এই শর্ট ফাইবার পার্সেন্টেজ বেশি হইলে কিছু প্রবলেম হয়, আর শর্ট ফাইবার পার্সেন্টেজ কম থাকে তাহলে ইয়ানে কিছু কোয়ালিটি ভালো হয়, যেটা বললাম হ্যান্ডনেস কম হবে, স্ট্রেংথ বেশি হবে, ব্রাইটনেস বেশি হবে, ইভেননেস ভালো হবে। এটা মানে এটার মূল কারণ হলো যে কম ডিয়ানে শর্ট ফাইবারের পার্সেন্টেজটা কম, যার কারণে আমরা ফাইবার লেন্থ একটু এভারেজ ফাইবার লেন্থ বেশি, যার কারণে ফাইবারের ইয়ানের স্ট্রেংথটা ভালো হয়, ইভেননেস ভালো হয়, তারপরে তোমার যে হ্যান্ডনেসটা কম হবে, কারণ লং লেন্থের ফাইবারগুলো টুইস্টিং এ পার্টিসিপেট করে। 12/7 এর উপরে 13 থেকে 14 মিলিমিটার হলেই এগুলা টুইস্টিং এ পার্টিসিপেট করতে পারে, তখন এগুলা ওই ফাইবারগুলো ইয়ানে বডিতে জড়ে যায়, তাহলে ইয়ানের স্ট্রেংথটা বাড়ে যেতেছে, ইভেননেসটা ভালো হইতেছে, হ্যান্ডনেস কমাইতেছে, রিফ্লেকশনটা ভালো হয়, যার কারণে ব্রাইটনেস ভালো হয়, আর অনেক কথা বলা যাবে। মূল কষ্ট হলো কম ডিয়ানে কম্বিং করা হয়, শর্ট ফাইবার পার্সেন্টেজ কম হয়, যার কারণে এভারেজ ফাইবার লেন্থ বেশি, আর ফাইবার লেন্থ বেশি হলে এই বেনিফিট গুলো আমরা ইয়ানের মধ্যে পাই। আর যদি কার্ডিয়ানের মধ্যে যেহেতু শর্ট কম্বিং করা হয় না, এই শর্ট ফাইবার পার্সেন্টেজ থাকেই। দেখো আমরা কম্বিং এ প্রায় 16 কেজি ফাইবার, চিন্তা করা যায় 100 এর মধ্যে 16 জন, 16% ফাইবারই আমরা রিডিউস করতেছি, আর বেশি করে আমি এভারেজটা বললাম বাংলাদেশে 14 থেকে 16 নরমালি এরকম হয় আমাদের দেশে কম্বিংটা, নরমাল কম্বিয়ানের ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে স্যার। জি স্যার, সালমান বলো। রোবিংটা বিশেষ কারণ হয় একবারে আমি স্লাইভারতে রিং স্পিনিং ইয়ান বানাইতে পারবো, কথা আছে এগুলো আমরা C++ তে পড়াই বা স্যার তোমাদের হাতে কিছু গল্প কথা বলবে। রোবিংটা হইলো আরেকটু ফাইন, এটা তো স্লাইভারের কোর্সার ছিল, এর মধ্যে কোনো টুইস্ট ছিল না, তো রোবিং এর মধ্যে টুইস্ট থাকে, অল্প পরিমাণ টুইস্ট থাকে। তাহলে স্পিনিং এর প্রথম টুইস্ট দেওয়া হয় রোবিং এর মধ্যে PPI, টুইস্ট পার ইঞ্চ, এটা হলো 1 এর মধ্যে থাকে, প্রত্যেক ইঞ্চ রোবিং এর মধ্যে একটা টুইস্ট থাকবে, অল্প পরিমাণ টুইস্ট, ঠিক আছে। স্লাইভারের চেয়ে রোবিংটা হলো আরেকটু ফাইনার,
এন্ড স্নাইপারে কোনো টুইস্ট থাকবে না, রোবিং এ অল্প পরিমাণে টুইস্ট থাকবে এবং এটা প্যাকেজটা এরকম দেখতে, রোবিং এর ববিন বলি আমরা, রোবিনের ববিন বলি, ট্যাপারিং করা, দুই পাশে ট্যাপারিং করা, দেখছো? এটা হলো রোবিং এর প্যাকেজ। নরমালি 2 থেকে 3 কেজি একটা প্যাকেজে থাকে। এই এতটুকু আপাতত বলা যেতেছে, আর একটু ডিটেইলস ক্লাসে আরো আলোচনা করা হবে আসলে ব্যক্তিগত কথা। আর কিছু? তারপরও আমি গুগল ক্লাসরুমে তোমাদেরকে অ্যাড করছি, অনেকে অলরেডি অ্যাড হয়েছে, 50 জনের উপরে আমি দেখছি। তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, বুঝা না আবার তোমরা পড়তে চাও, আসলে ধরো ক্লাসে তো সবাই একরকম বুঝবা না, কেউ 20%, কেউ 10%, কেউ 50%, কেউ 60%, কেউ 80% মনোযোগ সহকারে যে যেটুকু দিছো বা যার যার তোর এবিলিটি আছে, কিন্তু সবারই আমাদের 100% যাইতে হবে। কিভাবে আমরা 100% যাবো? আমরা ক্লাস শেষে আবার একটু দেখবো ম্যাটেরিয়ালসটা। আমি কিন্তু এটা অলরেডি দিয়ে দিয়েছি গুগল ক্লাসরুমে, এবং লিংক ডট এগুলো স্যার ক্লাসরুমের কোডটা বললে একটু ভালো হতো স্যার। মানে কোডটা আমি আজকে পোস্ট করে দেব এখনই। হ্যাঁ, তোমরা একটু ওই যারা অ্যাড হইছে এদের কাছে নিয়ে যাও। হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে পোস্ট করে দেব। আবার অনেকে অ্যাড হন এখন আমি দেখছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা পোস্ট করে দাও, আমি ওটাকে কমেন্টস করে দেব, ঠিক আছে? বা কোনো ম্যাটেরিয়ালস দেওয়া লাগলে ম্যাটেরিয়ালস দিয়ে দেব। তো ফেব্রিক লোক কিন্তু খুব বেশি অ্যাটেন্টিভ হয়, আমি আরো বেশি অ্যাটেন্টিভ আশা করছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ তোমরা যেটুকু আসি না, রেসপন্স তো অনেক কম পাইছি। আরো বেশি রেসপন্স চাই, আরো বেশি কোশ্চেন চাই, তাহলে আমার জন্য খুব ভালো হবে। তো আজকে এতটুকু বিশেষ করতেছি নাকি? সবাই ভালো থাকো। হ্যাঁ, সবার জন্য দোয়া করো। হ্যাঁ, আল্লাহ সবাইকে ভালো রাখো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।